ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 2, এটা চ্যাপ্টার নাম্বার 2। সো এই চ্যাপ্টার হচ্ছে ভেক্টর, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টর। আমরা এখানে আজকে লব্ধি নির্ণয়ের সূত্রগুলো নিয়ে কথা বলবো। সো আমরা ক্লাস করতেছি, ক্লাসটি স্টার্ট করে দিচ্ছি। ঠিক আছে, দেখো তো ফার্স্ট অফ অল যারা আমি একেবারে যারা নতুন আছো ফার্স্ট ইয়ারে তাদের জন্য যে ভেক্টর কি, ফার্স্ট প্রশ্ন হচ্ছে ভেক্টর কি, তাই না? তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমার ভেক্টর কি, ভেক্টর কি, এটা হচ্ছে ভেক্টর কি, এটা হচ্ছে আমার প্রশ্ন, প্রথম প্রশ্ন, তাই না? একেবারে আচ্ছা, আমার সাথে একটু প্রশ্ন করলে দ্রুত অ্যান্সার করো, তাহলে আমার জন্য ভালো হবে, বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার আছো তারা। আর অবশ্যই তো সেকেন্ড ইয়ার গুলা করবেই। ওকে, সো ভেক্টর কি, দেখো ভেক্টর হচ্ছে আমরা নবম দশম শ্রেণীতে কিন্তু ভেক্টর সম্পর্কে পড়ছি যে যে রাশির কি আছে, মান এবং দিক দুটোই আছে। ঠিক আছে, মান কি বললাম, ভেক্টর হচ্ছে তারা। আমরা বলছিলাম যে রাশি দুই প্রকার, দিকের উপর ডিপেন্ড করে রাশি দুই প্রকার, তোমরা নবম দশম শ্রেণীতে পড়ছো। একটা হচ্ছে ভেক্টর, একটা হচ্ছে কি ভেক্টর, আর একটা কি স্কেলার, স্কেলার। ওকে, স্কেলার, এই দুইটা কিন্তু আমরা পড়ছি। তো আমাদের এই চ্যাপ্টারে কিন্তু আমরা স্কেলার নিয়ে কথা বলবো না, এই চ্যাপ্টারে আমরা স্কেলার নিয়ে কথা বলবো না, আমরা ভেক্টর নিয়ে কথা বলবো। সো এই ভেক্টর সম্পর্কে আমরা বলছিলাম, দেখো ভেক্টরের কি আছে, ভেক্টরের মান এবং দিক দুটোই আছে, মান এবং দিক দুটোই আছে, যে ভেক্টরের মান এবং দিক দুটোই আছে, দুটোই আছে। তো এই যে মান এবং দিক দুটোই আছে, এটা কেমনে আমরা বুঝতে পারি, এই জিনিসটা আমরা এক্সপ্লেইন করবো এখন। আর স্কেলারের শুধু কি আছে, শুধু মান আছে, এর কোনো দিক নেই। ঠিক আছে, দিক নেই, মান আছে, মান আছে, দিক নেই, এই বিষয়টা। তো আমরা ভেক্টরের মান এবং দিক উভয়ই আছে, এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো আরেকটা কথা মনে রাখবা, দিক মানে কি, দিক মানে হচ্ছে কোণ, এই কথাটা মনে রাখো, দিক মানে কোণ। আসলে নর্মাল লাইফে আমরা হয়তো দিক বলতে বুঝি যে উত্তর দক্ষিণ, না হলে পূর্ব পশ্চিম, বাট আমাদের ভেক্টরের ক্ষেত্রে আমরা দিক মানে বুঝবো হচ্ছে কোণ। ওকে, আচ্ছা, কোণ। সো দেখো, মনে করো যে ভেক্টর কারা, এই যে আমরা বলতেছি যে ওই ওই রাশিগুলাই ভেক্টর যাদের মান এবং দিক উভয়ই আছে, এর মানে হচ্ছে যা মানে যারা মান চেঞ্জ করলেও চেঞ্জ হয় এবং দিক চেঞ্জ করলেও চেঞ্জ হয়, তারাই ভেক্টর। আবার বলতেছি আমি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি জাস্ট অল্প কথাই তোমাকে বোঝানোর চেষ্টা করব। হোয়াট ইজ দ্য ভেক্টর, ভেক্টরটা কি? ভেক্টর হচ্ছে যারা মান এবং দিক উভয়ের উপর নির্ভর করে। অর্থাৎ দেখো আমি সুন্দর একটা উদাহরণ দিই, যে তুমি যারা স্টুডেন্ট আছো, এখন অনেকেই হয়তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে অনেকে ইনকাম করো না, কিন্তু টাকা পয়সার জন্য সবকিছুর জন্য কিন্তু হয়তো তোমার ফ্যামিলির উপর ডিপেন্ড করো, ফ্যামিলির কারো উপর ডিপেন্ড করো, হয় তোমার বাবা না হলে বড় ভাই। তো তোমার তার যদি চেঞ্জ হয়, হুম, তার যদি কোনো অপরিবর্তন আসে, তাহলে কিন্তু তোমার সেই পরিবর্তনের ইফেক্টটা তোমার উপর পড়বে। এটাকেই বলে নির্ভর করা। তুমি কারো উপর নির্ভর করো এর মানে কি, যার উপর তুমি নির্ভর করো তার কোনো চেঞ্জ হলে তোমার চেঞ্জ হবে। তো আমরা বলতেছি ভেক্টর দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? একটা হচ্ছে মান, মানের উপর ডিপেন্ড করে, তার মানে মানের চেঞ্জ হলে তার চেঞ্জ হবে। আর দিকের মানে কোণ, আমরা বলছি দিক, দিকের উপর। আর আমি আগেই বলছি দিক মানে কি কোণ, তার মানে কি দিক চেঞ্জ করা মানে কোণ চেঞ্জ করা, তার মানে দিক বা কোণ চেঞ্জ করলেও এই ভেক্টর রাশিগুলোর চেঞ্জ আসবে। অর্থাৎ পৃথিবীতে ওই সকল রাশিগুলাকে আমরা ভেক্টর বলবো, ভেক্টর রাশি বলবো, যাদের মানে যারা মান চেঞ্জ করলেও চেঞ্জ হয় এবং দিক মানে হচ্ছে কোণ চেঞ্জ করলেও চেঞ্জ হয়। বিষয়টা ক্লিয়ার কিনা আমি একটু বোর্ডে তোমাদের প্রমাণ মানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করো যে আমার কাছে একটা প্লেস আছে, এই জায়গাটার নাম এ, এই জায়গা থেকে তুমি এই দিকে যাচ্ছ, এই জায়গাটার নাম ধরো বি। ঠিক আছে, আমি এখন বললাম যে এই যে এ বি, এ প্লেস থেকে তুমি বি প্লেসে গেছো, এটা ধরো আমি বললাম 2 কিলোমিটার এটার ডিস্টেন্স ছিল। ঠিক আছে, আচ্ছা, এখন ধরো যে এইখান থেকে এই বি থেকে আবার আরেকটা জায়গা আছে সি, ধরো এটা এইখানে, এবং এটার ডিস্টেন্স ধরো 1 কিলোমিটার ফর এক্সাম্পল, 1 কিলোমিটার, কিলোমিটার ফর এক্সাম্পল। আচ্ছা, আর এটা একটু আমি ক্লিন করে দিলাম, দিক মানে কোন, কথাটা মনে রাখো। এখন ধরো যে এই যে আমার এ থেকে বি এর দূরত্ব 2 কিলোমিটার, আর বি থেকে সি এর দূরত্ব 2 কিলোমিটার, তোমার 1 কিলোমিটার। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে আচ্ছা বলো তো, এখানে তোমার হচ্ছে যে এই যে এ বি একটা ভেক্টর, একটু সরণ, সরণ নিয়ে কথা বলতেছি, সরণ একটা ভেক্টর, এই যে এই এ বি একটা সরণ, আর এই যে বিসি আর একটা সরণ। ঠিক আছে, এখন আমি তোমাকে যদি বলি এখানে মোট সরণ কত, মোট সরণ, দেখো সরণ কিন্তু একটা ভেক্টর রাশি। কেন সরণ ভেক্টর রাশি, এটাই আমরা বোঝার চেষ্টা করতেছি। আমরা কিন্তু সবাই জানি সরণ একটা আর একটা হচ্ছে দূরত্ব, এই দুইটার মধ্যে কিন্তু সরণ হচ্ছে ভেক্টর, ভেক্টর,
বাট দূরত্ব হচ্ছে কি স্কেলার, এটা কিন্তু তোমরা সবাই জানো 9-10 থেকেই মুখস্থ করছো। বাট আমরা একটু প্রমাণ স্বরূপ আজকে দেখে নিব যে কেন স্কেলারকে আমরা সরণকে ভেক্টর বলি, কেন দূরত্বকে তোমার কি বলি স্কেলার বলি, এটার প্রমাণ দেখবো। কারণ দূরত্বটা শুধুমাত্র মানের উপর ডিপেন্ড করে, ওর কোনো দিকের উপর ডিপেন্ডও করে না, ওর কোনো দিক নেই। এর মানে কি ওর কোনো দিকের উপরেও নির্ভর করে না, কিন্তু সরণ মান এবং দিক উভয়ের উপর ডিপেন্ড করে, এই জন্যই সরণকে আমরা ভেক্টর বলি। এই জিনিসটা আমরা প্রমাণ করে দেখবো এখন আজকে। হ্যাঁ, একটা জিনিস দিয়ে আমি দেখাবো, বাকিগুলা কিন্তু মোটামুটি তোমরা মনে রাখতে পারবা। ওকে, সো আমি একটু দেখাচ্ছি। আবার দেখো, মনে রাখো তাহলে কি বললাম, সরণ কিন্তু একটা ভেক্টর রাশি, দূরত্ব একটা স্কেলার রাশি। এটা কিন্তু আমরা ছোটবেলা মানে নবম দশম শ্রেণীতেই পড়ে আসছি। বাট আজকে আমি এটা প্রমাণ করে দেখাবো যে কেন সরণ ভেক্টর রাশি। বিকজ সরণ অবশ্যই, তাহলে সরণ যদি ভেক্টর রাশি হয় তাহলে সরণ মানের উপরেও ডিপেন্ড করবে, দিকের উপরেও ডিপেন্ড করবে। এর মানে হচ্ছে সরণ মান চেঞ্জ করলেও সরণের চেঞ্জ হওয়ার কথা, এবং দিক চেঞ্জ করলেও সরণের চেঞ্জ হওয়ার কথা। আর দূরত্ব যেটা, সেটা কিন্তু শুধু স্কেলার রাশি, তার মানে শুধু সে মানের উপর ডিপেন্ড করবে। মান চেঞ্জ করলে তার চেঞ্জ হবে, দিক চেঞ্জ করলে তার কোনো চেঞ্জ হবে না। এইটাই আমরা এখন প্রমাণ করে দেখবো, ঠিক আছে? ওকে, তো দেখো আমি জাস্ট ওই উদাহরণটা তোমাকে বোঝানোর জন্য আমি বললাম যে এ বি একটা অংশ, একটা সরণ এর থেকে বিতে গেছি, এটা একটা সরণ। আর সরণ কি, তোমরা সরণ সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, সরণ কাকে বলে এটা একটু মনে রাখতে হবে। এটা বুঝতে গেলে কাকে বলে, সরণ কাকে বলে এটা মনে রাখতে হবে, ঠিক আছে? সরণ হচ্ছে তোমার আদি অবস্থান, আদি অবস্থান এবং শেষ অবস্থান, শেষ অবস্থান, এই দুইটার সরল রৈখিক দূরত্ব বলা হয়। এই দুইটার মধ্যে তোমার যেখানে আদিতে ছিলা, তুমি প্রথমে যেখানে ছিলা এবং ঘোরাফেরা করে তুমি যেখানে গেলা, এই দুইটার অর্থাৎ আদি অবস্থান এবং শেষ ফাইনাল অবস্থান, এদের মাঝখানের যে স্ট্রেট দূরত্বটা, সরল রৈখিক দূরত্বটা, সেটাকে আমরা কি বলি? সেটাকেই বলি আমরা সরণ। এটা একটু মাথায় রাখো, ঠিক আছে? ওইটাকে আমরা কি বলি? সরণ বলি। ওকে, আচ্ছা, তো এটা একটু মাথায় রাখবা। এখন ধরো যে আমি এ জায়গা থেকে বিতে গেলাম, তাহলে যে আমার সরণ কত, আমার আদি অবস্থান ছিল এ তে আর ফাইনাল অবস্থান হচ্ছে বি তে, তার মানে এ থেকে আমি বি তে গেছি, একটা সরণ, ঠিক আছে? ওকে, এ একটা সরণ। আবার আমি বি থেকে কি করছি? সি তে গেছি, এটা আর একটা সরণ, দুইটা সরণ। এবং এই দুইটা সরণের মাঝখানে দেখো, আমি যদি বলি ফাইনালি আমার কত সরণ, দেখো এই যে এখান থেকে আমি বি তে গেলাম, বি থেকে ফাইনালি গেলাম কই? সি তে। তাহলে আমি যদি তোমাকে বলি সরণ কত তোমার, সরণ হবে হচ্ছে, দেখো আমি বলছি আদি অবস্থান এবং শেষ অবস্থানের মাঝখানের দূরত্বটাই হচ্ছে আমার সরণ, অর্থাৎ এসি। এসি হচ্ছে আমার এখানে সরণ। বাট আমি যদি তোমাকে প্রশ্ন করি যে আচ্ছা বলো তো দূরত্ব কত, দূরত্ব কিন্তু আদি অবস্থান শেষ অবস্থান না। আদি মানে দূরত্ব কিন্তু আদি আর শেষ অবস্থানের মধ্যে আমি একটা রেখা আঁকবো, সেই রেখাটা দূরত্ব বুঝাবে না। দূরত্ব হচ্ছে মোট যোগ করে দিব, জাস্ট এই যে এটা এটা কত 2, এটা কত 1, তাহলে 2 যোগ 1 তার মানে 3 কিলোমিটার, ঠিক আছে? 3 কিলোমিটার হচ্ছে আমার এখানে দূরত্ব। বাট সরণটা কত? এসি। আচ্ছা দেখো তো আরেকটা এখন বলি যে এর থেকে তুমি বিতে গেছিলা কয় কিলোমিটার? 2 কিলোমিটার। এখন বি থেকে আবার সিতে গেছো, ওইটা কত কিলোমিটার? 1 কিলোমিটার। মাঝখানের অ্যাঙ্গেল কত ছিল? দুইটা পার্টের মধ্যে মধ্যে মাঝখানের অ্যাঙ্গেল ছিল এইটা। এখন ধরো আমি বললাম না, বি থেকে এর থেকে বিতে গেছো ঠিকই, আমার 2 কিলোমিটার গেছো, বি থেকে সিতে গেছো 1 কিলোমিটার, বাট এটা এই দিকে গেছে। এবার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করছো, অ্যাঙ্গেলটা একটু কি করে দিছো? দেখো আগে অ্যাঙ্গেল ছিল যতটুকু, সেটা করো নাই, অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিছো। তাহলে এখন যদি বলি তোমার টোটাল সরণ কত, তুমি কিন্তু এবার এইটা বলবা, এই যে আদি অবস্থান এবং শেষ অবস্থান হচ্ছে এইটা। আবার বলি দেখো, মনে করলাম যে এবার আগের বার বলছিলাম যে এবি 2 কিলোমিটার, এবি এবং বিসি হচ্ছে 1 কিলোমিটার, সেটা এতটুকু অ্যাঙ্গেল করে গেছিলাম আগের অবস্থানের সাথে পরের পরের যে সরণটা বিসি, সেটা অ্যাঙ্গেল ছিল এইটা। তখন কিন্তু আমার দূরত্ব ছিল হচ্ছে 1 যোগ, দূরত্ব বের করতে সবসময় টোটালটা যোগ করতে হয়। তো 2 যোগ 1 তার মানে 3 কিলোমিটার সরণ তোমার দূরত্ব ছিল। বাট সরণ ছিল হচ্ছে আমার এই বাহুটা, এই যে এসি, আদি অবস্থান দেন ফাইনাল অবস্থানের মাঝখানে যে স্ট্রেট দূরত্ব, এটা হচ্ছে আমার সরণ। একইভাবে এখন যদি বলি না, তোমার একইভাবে এই যে এর থেকে বিতে গেছো 2 কিলোমিটার, বি থেকে সিতে 1 কিলোমিটার, ঠিকই গেছো, 1 কিলোমিটারই গেছো, বাট এবার অ্যাঙ্গেলটা এইটুকু না করে অ্যাঙ্গেলটা একটু ছোট করে গেছো। তাইলে কিন্তু এবার তোমার দেখো, আমি যদি বলি দূরত্ব কত, ওই 2 আর 1, আমি তো মান চেঞ্জ করি নাই, 2 আর 1 3ই কিন্তু থাকবে। বাট আমার টোটাল সরণটা কিন্তু এবারে যে আদি অবস্থান আর শেষ অবস্থান সিটা এখানে, তার মানে সরণটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো এই এসি আর এই এসি কি এক? না, কমে গেছে। ঠিক আছে, এসিটা কিন্তু একটু কি হয়ে গেছে? কমে গেছে। তার মানে এই যে সরণটা যে কমে গেল, চেঞ্জ হলো, কেন চেঞ্জ হলো বলতো? এই মাঝখানের অ্যাঙ্গেল চেঞ্জ করার কারণে। কিন্তু দেখো মাঝখানের অ্যাঙ্গেল চেঞ্জ করার ফলেও আমার দূরত্ব কিন্তু আগে 2 যোগ 1 3, এখনো কিন্তু 2 যোগ 1, আমি কিন্তু এই মানটা একই রাখছি, জাস্ট কি করছি? মাঝখানের অ্যাঙ্গেলটা চেঞ্জ করছি। তার ফলে দূরত্ব কিন্তু আমার 2 যোগ 1 3ই থেকে গেল,
কিন্তু সরণ কিন্তু আর আগের মতো থাকলো না। আগের এসি আর এখনকার এসি কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই যে সরণটা দিক চেঞ্জ করার ফলে, মানে কোণ চেঞ্জ করার ফলে, মধ্যবর্তী কোণ চেঞ্জ করার ফলে চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, এই জন্য বলা হয় যে সরণ হচ্ছে ভেক্টর রাশি। কারণ আমরা জানি ভেক্টর রাশি তারাই যারা সরণ এবং এরকম করে দিক চেঞ্জ করলে যাদের চেঞ্জ হয়। ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিই। দেখো, মনে করো যে তোমাকে তুমি মনে করো এই একটা বস্তু মনে করো। হ্যাঁ, এই দিক থেকে তোমার বন্ধু তোমাকে বল দিচ্ছে, মানে ধাক্কা দিচ্ছে 10 নিউটন বল দিয়ে। ওকে। আচ্ছা, বল দিয়ে। আচ্ছা, আরেকজন এই দিক থেকে ধাক্কা দিচ্ছে 5 নিউটন বল দিয়ে। তাহলে এই বস্তুটা কত বল অনুভব করবে? এই বস্তুটা বল অনুভব করবে মাত্র 5 নিউটন। ঠিক আছে। আচ্ছা, 5 নিউটন এই অবস্থা। এখন বলবা কেন? এটা আমি পরে এক্সপ্লেইন করব, কারণ এদের ডিরেকশনটা কোন দিকে হয়ে গেছে? বিপরীত। এখন ধরো এই তাহলে এই বস্তুর উপরে তুমি হচ্ছে এই দিক থেকে বল প্রয়োগ করছো, আর একজন হচ্ছে এই দিক থেকে বল প্রয়োগ করছে। অ্যাঙ্গেল কত ছিল দেখো তো? অ্যাঙ্গেল ছিল 180। কিন্তু এই ছেলেটা যদি এখন এই পাশ থেকেই করে, তুমিও করতেছো এই পাশ থেকে, এই ছেলেটাও এই পাশ থেকেই করলো 5 নিউটন, এবার কিন্তু এই টোটাল বল হয়ে যাবে 15 নিউটন। তাহলে দেখো, একই মানের মান চেঞ্জ করি নাই, শুধু আমি কি করছি, আগে ছিল 180, এখন একই দিক থেকে বল প্রয়োগ করতেছি, তার মানে কোণ কত? 0 ডিগ্রি। মনে রাখবে, একই দিক থেকে বল প্রয়োগ করলে সেটা 0 ডিগ্রি হয়। তার মানে এই যে অ্যাঙ্গেল চেঞ্জ করলাম, আগে ছিল 180, এখন 0 ডিগ্রি। ফলে এই বস্তুটার উপরে যখন 180 করতেছিলাম, 10 আর 5, এই দুইটা বল করতেছিলাম কিন্তু এই দিকে বিপরীত দিকে, তার মানে 180 ডিগ্রি কোণে, তখন টোটাল বল হচ্ছিল 5। ঠিক আছে। আবার আবার হচ্ছে আমার 10 আর 5 একই দিক থেকে করলাম, তখন কিন্তু টোটাল হলো 15। এগুলা কেন হলো আমি পরে বলবো। এই যে দিক চেঞ্জ করলাম, অ্যাঙ্গেল চেঞ্জ করার ফলে যে আমাদের মানে মানটা, ভেক্টর যেটা রাশিটা চেঞ্জ হয়ে গেল না, দেখো 5 আর 15 হয়ে গেল। এই যে বল বল যে চেঞ্জ হয়ে গেল, এর মানে বল ভেক্টর রাশি। কারণ কি? ওই যে দিক চেঞ্জ করলে বলের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ যে সকল রাশির মান চেঞ্জ করলেও চেঞ্জ হয়, এবং মধ্যবর্তী দিক মানে হচ্ছে কোণ চেঞ্জ করলেও যাদের মান চেঞ্জ হয়ে যায়, তারাই ভেক্টর রাশি। এই যে যেমন বললাম, সরণ, বেগ, বল, ত্বরণ, ঠিক আছে, এগুলা হচ্ছে সব ভেক্টর রাশি। কারণ আমি যখনই বলবো ভেক্টর রাশি, তার মানে মনে রাখবা তাদের মান চেঞ্জ করলেও তারা চেঞ্জ হবে, তাদের মধ্যবর্তী কোণ চেঞ্জ করলেও, মানে দিক চেঞ্জ করলেও তারা চেঞ্জ হয়ে যাবে। এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে। ওকে, যে তারাই হচ্ছে ভেক্টর রাশি। ওকে। এখন দেখো, আমি ইম্পর্টেন্ট কথা বলবো এখন। আপাতত জাস্ট ভেক্টর জিনিসটা কি সেটা একটু বোঝানোর চেষ্টা করলাম, যে আসলে ভেক্টর একটা রাশি, অর্থাৎ আমরা ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে পারি, ঠিক আছে, সেটাই রাশি। এখন এই রাশির মধ্যে কিছু রাশি আছে যে তুমি কিছু রাশি আছে যে কোন দিক থেকে দিচ্ছ, দ্যাট ডাজন্ট ম্যাটার। যেমন তোমার টাকা, তোমার পকেটে টাকা আসতেছে, কোন দিক থেকে টাকা আসতেছে এটা কিন্তু ব্যাপার না। তোমার পকেটের টাকা আসলো, তাহলে তুমি যোগ করে কি করতে পারবা, আমার কাছে 10 টাকা আছে, এখন আরো 5 টাকা আসলো, আরো 5 টাকা আসলো, তাহলে আমার টোটাল টাকা 20 টাকা হবে। বাট কোন দিক থেকে টাকা আসছে, উপর থেকে আসছে, নিচ থেকে আসছে, নাকি ডানে থেকে আসছে, নাকি বামে থেকে আসছে, এটা কিন্তু ব্যাপার না। তার মানে টাকার অ্যামাউন্টটা, যে কোনো সংখ্যা, এগুলা কিন্তু কি না, ভেক্টর রাশি না। বাট আমি যদি বলের কথা চিন্তা করি, স্মরণের কথা চিন্তা করি, এগুলা 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 জাস্ট আমি যদি বের করতে যাই, শুধু মান দিলেই হবে না। আমি তোমাকে বললাম যে একটা বস্তুর উপরে তোমার বল আছে কত? 10 নিউটন। আর একটা বস্তুর উপরে আর একটা এই বস্তুর উপরে দুইটা বল আছে, একটা 10 নিউটন আর একটা হচ্ছে 5 নিউটন। এখন টোটাল টোটাল বল কত এটা তুমি বলতে পারবো না। কারণ কি? আমি এখনো মধ্যবর্তী কোণটা দেই নাই। কোণটা, কোণ মানে দিক, কোণ মানে দিক দেই নাই, এটা দেই নাই। তার মানে কোণ বা দিক লাগবে। এবং সবসময় যে এটা 15, তুমি বলবা এই 10 আর 10 নিউটন আর হচ্ছে 5 নিউটন, এটার সবসময় 15 নিউটন হবে না। অর্থাৎ 10 নিউটন বল আর 5 নিউটন বল, এই দুইটা বল যদি একটা বস্তুর উপরে আমি প্রয়োগ করি, তাহলে ওই বস্তুর উপরে মোট কত বল হবে? এটা হইতে পারে 15, হইতে পারে 5। এই 15 থেকে 5-এর মধ্যে যে কোনো সংখ্যা হইতে পারে। আমরা তো নর্মাল লাইফে মোট কেমনে বের করি? মোট বের করি হচ্ছে যোগ করে। বাট ভেক্টরের ক্ষেত্রে মোটটা কিন্তু সবসময় যোগ যোগ হইতেও পারে। যেমন দুইটার যোগফল কত হয়? 15। এই যোগফলটাও হইতে পারে। আবার বিয়োগফল 5, এর মাঝখানে অন্য কিছু হইতে পারে। কেন হইতে পারে এটা? কারণ কি? এদের এদের মানের উপরে শুধু ডিপেন্ড করতেছে না। মানের উপরে যদি শুধু ডিপেন্ড করতো, তাহলে তো এই দুইটা মিলে কত হইতো? 15 হইতো। অলওয়েজ 15ই হইতো। কিন্তু না, এই বল দুইটা তুমি কোন দিক থেকে প্রয়োগ করছো? বস্তুর উপরে বল যে প্রয়োগ করছো, এটা এই একই দিক থেকে করছো, নাকি একটা এইদিকে করছো, আর একটা এইদিকে করছো, নাকি আর একটা এইদিকে করছো? এই দিকটা ইম্পর্টেন্ট। তার মানে দিকের উপর ডিপেন্ড করে একই মানের দুইটা বল একটা বস্তুর উপর প্রয়োগ করলেও তাদের মোট বলটা এক এক সময় এক একটা হবে। এই যে দিকের উপর ডিপেন্ড করে তোমার মানটা চেঞ্জ হচ্ছে, এরাই ভেক্টর। দ্যাটস ওয়াই বলকে আমরা ভেক্টর বলি। বুঝাইতে পারছি কিনা বলো? আচ্ছা, এইটুকু
আচ্ছা, অন্তর বলছে যে 5 না হয় 15ই, 15ই দুইটার মধ্যেই হবে। ওকে, হ্যাঁ ঠিক আছে, এটা এটা আমি পরে ক্লিয়ার করব। আমি যতটুকু কথা বললাম এটুকু ক্লিয়ার কিনা, ভেক্টর বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা তোমরা একটু জানাই দিও আমাকে। ভেক্টর বিষয়ে কনসেপ্টটা ক্লিয়ার কিনা, মোটা দাগে কথাটা মনে রাখবা। যারা ভেক্টর তারা শুধু মানের উপর ডিপেন্ড করবে না, তারা দিকের উপরেও ডিপেন্ড করবে। যে দুইটা ভেক্টর, দুইটা বেগ ধরো, আমি বললাম আবার বলি, দুইটা বেগ ধরো, একটা আছে 5 মিটার পার সেকেন্ড, একটা বেগ, যেমন বেগ একটা ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ 5 মিটার পার সেকেন্ড আর ধরো আমার কাছে আছে ধরো 8 মিটার পার সেকেন্ডের দুইটা বস্তু আছে, দুইটা বস্তু এত বেগের কথা বললাম, এই এত বেগের কথা বললাম, এই বেগ দুইটার মোট কত হবে এটা কিন্তু শুধু মানের উপর ডিপেন্ড করবে না। তুমি বলতে পারবে না যে এদের মোট সবসময় 8 5 13, 13 সবসময় হবে, এটা বলা যাবে না। কারণ কি, শুধু মানের উপর ডিপেন্ড করবে না তো, এই বেগ দুইটা কোন দিকে আছে, তাদের মাঝখানের অ্যাঙ্গেল কত, এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে কখনো 13 হইতে পারে, কখনো অন্য সংখ্যাও হইতে পারে। সেটা আমি পরে বুঝাবো না যে কি কি হইতে পারে। বাট অবশ্যই শুধু মান তুমি বলতে পারবে না যে সবসময় 13 হবে, বিকজ তাদের মান ঠিক আছে যোগ করলে 13 হয়, কিন্তু ওই যে দিকের উপর ডিপেন্ড করে মানটা আবার কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি 13 হইতেও পারে, নাও হইতে পারে 13 থেকে। তার মানে এই যে দুইটার যোগ, এই যে দুইটার যে ভেক্টর 5 আর 8, এটা 13 থেকে 3, 13 হইতে পারে, 12 হইতে পারে, 11 হইতে পারে, 10 হইতে পারে, এরকম করে 13 থেকে 3 পর্যন্ত যে কোনো সংখ্যা হইতে পারে। এটা কত হবে না হবে এটা ডিপেন্ড করবে তাদের দুজনের মাঝখানের কোণের উপরে। আর কোণ মানে দিক, তার মানে দিকের উপর ডিপেন্ড করে। তার মানে একদম মোটা দাগে বলতে গেলে ভেক্টর রাশি তারাই যারা শুধুমাত্র মানের উপর ডিপেন্ড করবে না, অর্থাৎ যাদের মোটটা তো সবসময় যোগ করে বের করা যাবে না, তাদের মধ্যবর্তী দিকের উপরে ডিপেন্ড করে এই মানটা এক এক সময় এক এক রকম হবে, তারাই ভেক্টর। লাইক কেমন, তোমার হচ্ছে স্মরণ একটা ভেক্টর রাশি, কারণ স্মরণ মানের উপরে ডিপেন্ড করে। ওই যে আমি প্রথমে উদাহরণটা দিছি দেখবা, স্মরণ মানের উপরেও ডিপেন্ড করে, দিকের উপরেও ডিপেন্ড করে। তারপরে বেগ একটা ভেক্টর রাশি, বেগ মানের উপরেও ডিপেন্ড করে, বেগের মোট ঠিক আছে সেটা কিন্তু মানের উপরেও ডিপেন্ড করে এবং মধ্যবর্তী কোণের উপরেও ডিপেন্ড করে। আচ্ছা, যেমন তোমার হচ্ছে ত্বরণ একটা ভেক্টর রাশি, বিকজ ত্বরণের মোটটা, যদি দুইটা ত্বরণ হয় তাহলে ত্বরণের মোটটা শুধু মানের উপর ডিপেন্ড করে না, এদের মাঝখানের কোণের উপরেও ডিপেন্ড করে। বল একটা ভেক্টর রাশি, এরকম অনেক ভেক্টর রাশি আছে। সো এটা পরে দেখাবো না, আপাতত জাস্ট আমাকে জানাও যে এই ভেক্টর রাশির বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানায় দাও। আচ্ছা, অনেকে বলতেছে জি স্যার ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আশা করি ক্লিয়ার। আশা করি ভেক্টর রাশি, আচ্ছা বিশেষ করে ফার্স্ট ইয়ার যারা আছো তারা কি বুঝছো, ফার্স্ট ইয়ার যারা আছো তারা একটু কাইন্ডলি জানাও তো যে ভেক্টরের বিষয়টা ক্লিয়ার না হলে আমি একটু আরো ডিপলি আলোচনা করার চেষ্টা করব, তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করবো যে আসলে ভেক্টর রাশি দ্বারা কি বোঝায়। কেউ যারা যারা ফার্স্ট ইয়ার আছো তারা একটু কাইন্ডলি জানায় দাও যে আসলে ভেক্টরের কনসেপ্টটা তুমি ক্লিয়ার হয়েছো কিনা। আচ্ছা, অন্তর ইসলাম বলছে ক্লিয়ার, হ্যাঁ। আহ মিসেস সঞ্জিদা আক্তার বলতেছে ক্লিয়ার। আচ্ছা, এখানে একটু আমাকে জানাবো তো ফার্স্ট ইয়ারে কয়জন ক্লাস করতেছো, একটু কাইন্ডলি জানাও তো আমাকে একটু, জাস্ট আমি তাহলে বুঝতে পারবো। কারণ সেকেন্ড ইয়ারের একরকম বোঝানোর স্টাইল, কারণ ওদের কিন্তু অলরেডি ভেক্টরটা পড়া হয়ে গেছে অনেক ক্ষেত্রেই। আবার ফার্স্ট ইয়ার যারা আছে তাদেরকে একটু বোঝানোর স্টাইলটা একটু ডিফারেন্ট হবে অফকোর্স। তো যারা ফার্স্ট ইয়ার ক্লাস করতেছে একটু কাইন্ডলি জানাও তো আমাকে। আচ্ছা, অন্তর বলতেছে হ্যাঁ আছে একজন, অন্তর ফার্স্ট ইয়ার। আর কে কে ফার্স্ট ইয়ারে আছো এখানে, একটু আমি ওয়েট করতেছি তোমাদের কমেন্টের জন্য, হ্যাঁ। ফার্স্ট ইয়ার কে কে ক্লাস করতেছে এখানে, একজনকে কিন্তু পাওয়া গেছে মাত্র। আর কেউ নেই ফার্স্ট ইয়ারের? ফার্স্ট ইয়ার কে কে আছে একটু জানাও কাইন্ডলি, দ্রুত। দেখো, মানে কেউ থাকলে আমাকে জানায় দাও, তাহলে আমি আবার ক্লিয়ার করে বুঝাবো তোমাদের। বিকজ ফার্স্ট ইয়ারে কারা কারা আছে তাদের এটা মানে ক্লিয়ার হওয়াটা বেশি দরকার, তাহলে আমি ওইভাবে ক্লাসটা করব। হুম। আচ্ছা স্যার, আমার সাথে, আচ্ছা অন্তর ইসলাম, আর কেউ নেই মনে হয়, ওকে। আমার সাথে একজন আছে। আচ্ছা যাই হোক, সাজিদুল ইসলাম, আচ্ছা। আচ্ছা, আর কেউ নেই মেবি বলতেছে কি। আচ্ছা, ফার্স্ট ইয়ার, ওকে ওকে ঠিক আছে। মেবি আর মানে খুব বেশি স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে দেখতে পাচ্ছি না। আর যদি থেকে থাকো তাহলে একটু জানাইলে আমার জন্য ভালো হইতো আর কি। যাই হোক, আশা করি ভেক্টরের কনসেপ্টটা ক্লিয়ার তোমরা সবাই। হুম। আচ্ছা, এখন দেখো এই যে আমি ভেক্টর নিয়ে কথা বলতেছি, এই যে ভেক্টরের বিষয়টা নিয়ে কথা বলতেছি, এই ভেক্টর, তার মানে আবার একটু জাস্ট শর্ট করে বলি যে ভেক্টর কারা,
যাদের যে সকল রাশি, ওই সকল রাশি ভেক্টর যাদের টোটালটা শুধু মানের উপর ডিপেন্ড করবে না, তাদের মোট যে বের করব আমি, এই মোট বের করাটা শুধু মান যোগ করলেই বের হবে না, তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা ইজ ইম্পর্টেন্ট, তারাই ভেক্টর। আমি নেক্সট আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। ধরো এই যে আমি বললাম যে একটা বস্তু নিলাম আমি, একটা বস্তু, এই বস্তুর উপরে তুমি বল প্রয়োগ করতেছো একটা 10 নিউটন, আর একটা ধরো তোমার হচ্ছে যে আর একটা, জাস্ট সিম্পলি দেই 5 নিউটন। এই 10 নিউটন আর 5 নিউটন, এই দুইটা বল জাস্ট তুমি ওর উপরে অ্যাপ্লাই করছো। এখন অ্যাপ্লাই করলে আমি যদি বলি তোমাকে, প্রশ্ন করি ওর যে এই মোট বল কত, তাহলে তুমি কখনোই জাস্ট বলতে পারবে না যে 15 নিউটন হবে। এটা হইতে পারে 15, হইতে পারে 14 নিউটন, ঠিক আছে, হইতে পারে কি, হইতে পারে 13 নিউটন, হইতে পারে 12 নিউটন, হইতে পারে 11 নিউটন, হইতে পারে 11 নিউটন, হইতে পারে 10 নিউটন, হইতে পারে, ঠিক আছে। তারপরে ধরো যে 8 নিউটন হতে হতে পারে, তারপরে তোমার হচ্ছে যে 7 নিউটন হইতে পারে, 6 নিউটন হইতে পারে, 5 নিউটন হইতে পারে, এই যে যে কোনো একটা হইতে পারে, বা এদের মাঝখানে পয়েন্টও আসতে পারে। এই যে 15 আর 14-এর মধ্যে অনেক সংখ্যা আছে না, পয়েন্ট আকারে সংখ্যা আছে, এগুলাও হইতে পারে। তো এই যে কিন্তু তুমি বলবা কেন 5, 10 আর 5 একটা বস্তুর উপরে প্রয়োগ করলে তো 15 হওয়ার কথা না, এটা তো ভেক্টর। ভেক্টরের ক্ষেত্রে এই যোগ করে বের করা যাবে না, এটা যদি স্কেলার হইতো তাহলে 15 হইতো। বাট কেন, কেন এই যে 15 হবে না, অন্য কিছু কেন হবে? কারণ কি, এই যে বলটা তুমি কিভাবে প্রয়োগ করতেছো, 10 যদি এটা হয়, মনে করো 5 এইদিকে দিছো, তাহলে একরকম হবে। আবার ধরো যে 10 এইদিকে দিছো, হ্যাঁ 5 এইদিকে দিছো, তাহলে মাঝখানের কোনটা মানে মাঝখানের কোণের উপর ডিপেন্ড করতেছে। তুমি যদি দুইটাই একদিকে দাও, তাহলে কোণ 0 হয়ে যাচ্ছে, তখন একরকম রেজাল্ট এটা আসবে। তো এক এক সময় এক একটা রেজাল্ট আসবে। এই দুইটা মান চেঞ্জ, মানে 10 আর 5ই করতেছি, কিন্তু এক এক সময় এক এক ভাবে করতেছি। কখনো কখনো এইভাবে করতেছি, এই যে এইভাবে দিচ্ছি একটা, আর দিচ্ছি আর একটা এইভাবে, তাহলে কোন কত হলো 90, তখন একরকম পাবো। আবার ধরো একটা দিচ্ছি আমি এইদিকে, আর একটা দিচ্ছি এইদিকে, তাহলে কোন আরো ছোট হয়ে গেল, তখন একরকম পাবো। আবার মনে করো একটা দিচ্ছি আমরা এইদিকে এইদিকে, আর একটা দিচ্ছি এইদিকে, তখন কোন হলো 180 ডিগ্রি, তখন একরকম পাবো। তো এরকম কোণের উপর ডিপেন্ড করে আমি 15 পাইতে পারি, 14 পাইতে পারি, বা 15 পয়েন্ট সামথিং পাইতে, মানে 14 পয়েন্ট সামথিং পাইতে পারি, পয়েন্ট আকারেও কোনো সংখ্যা পাইতে পারি। কিন্তু এইটা 15, সর্বোচ্চ 15, সর্বনিম্ন 5, এই দুইটার মধ্যে যে কোনো একটা সংখ্যা আমি পাইতে পারি। এই যে শুধুমাত্র মানের উপরেই যারা ডিপেন্ড করতেছে না, যাদের যে সকল রাশির মোটটা শুধু মানের উপর ডিপেন্ড করতেছে না, ওই দুইজনের মাঝখানের কোণের উপরেও ডিপেন্ড করতেছে, তারাই ভেক্টর রাশি। বুঝতে পারছি আমি, তারাই ভেক্টর রাশি। ওকে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বলছে ফার্স্ট ইয়ার, অন্তর ইসলাম। আচ্ছা, যারা ফার্স্ট ইয়ার আসো তারা একটু আমাকে জানাও তো যে তোমরা আসলে ক্লিয়ার কিনা ভেক্টরের কনসেপ্টটা। ফার্স্ট ইয়ার যে কয়জনই ক্লাস করতেছো, ভেক্টরের কনসেপ্টটা টোটালি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাই দিবা কাইন্ডলি। যদি না বুঝো তাহলে আমি আবার, যে জান্নাতুল ফেরদৌস বলতেছে ফার্স্ট ইয়ার। আচ্ছা জান্নাতুল ফেরদৌস, তুমি কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে যাও যে ভেক্টরের কনসেপ্টটা, তাহলে একটু একটু জানাই দিবা কাইন্ডলি, হ্যাঁ। আর বাকি সবাই একটু জানাই দিও। আচ্ছা, একদম সিম্পল কথা বলতে গেলে তারাই ভেক্টর যাদের মোডটা সবসময় যোগ করে বের করা যায় না। কেন বের করা যায় না? কারণ তাদের মানও ইম্পর্টেন্ট, এবং তারা কিভাবে একটা বস্তুর উপরে আসে, মানে ওই দিকটাও ইম্পর্টেন্ট। তাদের মাঝখানের কোনটার উপরেই তারা চেঞ্জ হবে, কোন চেঞ্জ করলে তাদের যোগফলটাও চেঞ্জ হয়ে যাবে, তাদের মোডটাও চেঞ্জ হয়ে যাবে, তারাই ভেক্টর রাশি। ঠিক আছে, ওকে। আচ্ছা, ক্লিয়ার বলতেছে জান্নাতুল ফেরদৌস, বলতেছে ক্লিয়ার। ওকে। আর আমি একটু আবার বলি যে দেখো, ফার্স্ট ইয়ারের জন্য বেসিক্যালি ক্লাস বেশি, এই ক্লাসগুলো বেশি ইম্পর্টেন্ট। তো যারা ফার্স্ট ইয়ার আছো তারা একটু তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও ক্লাসগুলা, ওদেরকে মেনশন দাও। ক্লাসগুলো খুব হেল্পফুল হবে তোমাদের, আমি কন্টিনিউয়াস ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য। আহ, আশা করি খুব ভালো কিছু পাবা। ফার্স্ট ইয়ার যারা আছো তাদের ফ্রেন্ডদের একটু মেনশন দাও, মেনশন দিয়ে ক্লাসে জয়েন করার বলো, ঠিক আছে, ওরা যেন ক্লাসগুলো একসাথে করতে পারে। ওকে। অল ক্লিয়ার, মারিয়া ইসলাম বলতেছি জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আশা করি এই ভেক্টরের কনসেপ্টটা ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো, এই যে আমরা বললাম যে ভেক্টরের মোট সবসময় যোগ করে বের করা যাবে না, তাহলে প্রশ্ন আসে স্বভাবতই যে আসলে ভেক্টরের মোটটা বের করব কেমনে? তাইলে আমরা সবসময় তো যোগ করা যাবে না। আমি কিছুক্ষণ আগে তোমাদের বুঝাইলাম যে কখনো কখনো 15 হইতে পারে, কখনো 14 হইতে পারে, বা 15 বা 14 মাঝখানে যে কোনো পয়েন্টের সংখ্যা আসতে পারে, ভগ্নাংশ আসতে পারে। তাহলে আমরা আসলে অ্যাকচুয়ালি স্যার বের করব কেমনে, ভেক্টরের মোটটা কেমনে বের করব? এটা একটা প্রশ্ন কিন্তু স্বভাবতই মনের মধ্যে চলে আসে। হ্যাঁ, এই যে মোটটা, ভেক্টরের যে মোট, ভেক্টরের মোট বের করার জন্য, অর্থাৎ এই যে ভেক্টরের যে মোট, আমরা নর্মাল লাইফে মোট যদি বের করি, সেটাকে নাম দেই হচ্ছে যোগফল বা সমষ্টি। যোগফল বা সমষ্টি, তাই তো? এটা হচ্ছে আমরা ভেক্টরের, মানে নর্মাল লাইফে আমরা মোট যেটাকে বলি মোট, সেটাকে কিন্তু আমরা যোগফল বলি, অবলিক সমষ্টি বলি।
বাট ভেক্টরের ভাষায় ভেক্টর দুই বা ততোধিক ভেক্টর রাশিকে আমরা যখন একসাথে মোট বের করব, মোট বের করলে ওইটার নাম দিব আমরা লব্ধি। নাম দিব কি বলো? লব্ধি। তার মানে দুইটা হোক, ঠিক আছে, দুইটা বা তিনটা, ঠিক আছে, বা চারটা, অনেকগুলা ভেক্টর রাশির টোটাল কত সেটার নাম এখন দেখে আমরা বলবো লব্ধি। ঠিক আছে, লব্ধি, বা এটাকে ইংলিশে কি বলা হয়? রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট বলা হয়, এটাকে বলা হয়। ওকে, তার মানে আমরা অনেকগুলা রাশি, অনেকগুলা ভেক্টর রাশির যে যোগফলটা, অনেকগুলা রাশি ভেক্টর রাশির যে যোগফলটা মোটটা, সেটাকে এখন থেকে আমরা কি নামে চিনবো? লব্ধি নামে চিনবো, বা রেজাল্টেন্ট নামে চিনবো। ওকে, ক্লিয়ার? আর এই রেজাল্টেন্ট বা লব্ধিটা সবসময় কি যোগ করে বের করা যাবে? বলতো তোমরা একটু সবাই বলতো, যে সবসময় কি এটা যোগ করে বের করা সম্ভব? দুইটা বা দুই বা ততোধিক, দুইটা বা তিনটা ভেক্টর রাশির যে মোট, সেটার নাম কি বলতো সবাই একটু আমাকে? সেটার নাম কি? এবং সেটা কি সবসময় যোগ করে বের করা যাবে? একটু কাইন্ডলি জানায় দাও তো। একটু কমেন্টস করতে হবে দ্রুত, হ্যাঁ, একটু বেশি বেশি করে কমেন্টস করতে হবে। আচ্ছা, ইস্তাফিল হোসেন বলতেছে না, যোগ করে সবসময় বের করা যাবে না। ওকে, তাহলে বের করব কেমনে সেই বিষয়েই, আচ্ছা, সেই বিষয়গুলা নিয়ে আমরা এখন কথা বলবো। তার মানে কি, এই যে লব্ধি, দুইটা ভেক্টরের মোট বা তিনটা ভেক্টরের মোট, ভেক্টর রাশিগুলোর যোগফল মোট, এটাকে আমরা নাম দিচ্ছি কি? লব্ধি বা রেজাল্টেন্ট। এই লব্ধি বা রেজাল্টেন্ট এটা কিন্তু সবসময় যোগ করে বের করা সম্ভব না। তাহলে আমরা কোন সূত্র দিয়ে বের করব, কিভাবে বের করব, এই জিনিসগুলা আমরা এখন শিখব, যেগুলাকে আমরা নাম দিচ্ছি যে লব্ধি নির্ণয়ের সূত্র। ওকে, আমি আশা করি বুঝাইতে পারছি যে স্কেলার রাশি যেমন নর্মাল লাইফে যারা স্কেলার, তাদের কিন্তু জাস্ট মোট বের করলে কি করব? আমরা যোগ করে দিব। বাট ভেক্টরের ক্ষেত্রে শুধু তো যোগ করলে হবে না, কারণ ওই যে মাঝখানের দিকের উপর ডিপেন্ড করতেছে, তারা মান মান এক থাকলেও তারা কিভাবে অ্যাক্টিভ আছে, তাদের মাঝখানের অ্যাঙ্গেল কত, সেই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে তাদের মানটা এক এক রকম হবে, মোটটা এক এক রকম হবে। তার মানে এটা সবসময় যোগফলের সমান হবে না, ঠিক আছে, কখনো বিয়োগ ফলের সমান হইতে পারে। ঠিক আছে, দুইটা ভেক্টরের যে মোট, সেটা কখনো যোগ করে বের করা লাগতে পারে, কখনো বিয়োগ করে বের করা লাগতে পারে, কখনো অন্য কোনো ভাবে বের করা লাগতে পারে। এটা টোটালি ডিপেন্ড করবে যে কোন কত আছে তাদের মাঝখানে। তাহলে আমাদের একটা সামগ্রিকভাবে সূত্র দরকার না, যে লব্ধির কেমনে বের করতে হয় এই বিষয়ে আমাদের কিছু সূত্র দরকার। যেহেতু সবসময়, এবং তোমরা কিন্তু নবম দশম শ্রেণীতেও একটা সূত্র কথা পড়ছো, যে ভেক্টরের যোগ বিয়োগ নর্মাল বীজগাণিতিক নিয়মে করা যায় না। অর্থাৎ ভেক্টর রাশির যে মোট বের করব, এটা নর্মাল লাইফে আমরা যেমন যোগ করি বা নর্মাল লাইফে যেমন বিয়োগ করি, শুধুমাত্র এই যোগ বিয়োগের মধ্যে সীমাবদ্ধ না, এটার জন্য আলাদা আমাদের সূত্র দরকার। এটা নিশ্চয়ই তোমরা নবম দশম শ্রেণীতে পড়ছো। ওকে, তো আমরা এই বিষয়ে দেখব এখন, যে কিভাবে আমরা দুটা ভেক্টর বা তিনটা ভেক্টর বা চারটা, দুই বা ততোধিক ভেক্টরের যে সাম আপটা, মোটটা কখন কিভাবে বের করতে হবে, কখন যোগ করে বের করতে হবে, কখন বিয়োগ করে বের করতে হবে, বা কখন অন্য কোনো ওয়েতে বের করতে হবে, সেই বিষয়গুলাই আমরা এখন দেখব। আর সেই বিষয়গুলো যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে লব্ধি নির্ণয়ের সূত্র। ঠিক আছে, কি করতে হবে আমাদের? লব্ধি নির্ণয়ের সূত্র। তো এখন তোমরা একটু নোট ডাউন করে নিও, নোট ডাউন করে নিও যে লব্ধি নির্ণয় করার, লব্ধি আর লব্ধিকে আমি বলি, লব্ধি মানে কি? ওই যে বলছি যে ভেক্টর রাশিগুলোর যে টোটাল, এই ভেক্টর রাশিগুলোর যে টোটাল, সেটাকে আমরা কি নাম দিছি? লব্ধি নাম দিছি। ঠিক আছে, লব্ধি। আচ্ছা, তো লব্ধি নির্ণয়ের সূত্র, সূত্র মোট পাঁচটি, পাঁচটি। ওকে, এগুলো একটু নোট ডাউন করে নিও। এক নাম্বার, ত্রিভুজ সূত্র। কি বললাম? ত্রিভুজ, ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র। নাম্বার টু তোমার হচ্ছে বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র। নাম্বার থ্রি সাধারণ সূত্র, সাধারণ সূত্র। ওকে, নাম্বার ফোর তোমার হচ্ছে যে সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র, তড়িক সূত্র। এবং নাম্বার ফাইভ তোমার হচ্ছে উপাংশ সূত্র, উপাংশ সূত্র। এই মোটামুটি আমাদের পাঁচটা সূত্র আছে, যে যে সূত্রগুলোর সাহায্যে আমরা লব্ধি বের করতে পারি। ঠিক আছে, তার ভিতরে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট আমাদের পড়তে হবে, যেখান থেকে আমাদের ইন্টারমিডিয়েটে ম্যাথ করতে লাগবে বা প্রশ্ন আসবে, সেটার জন্য দরকার হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র এবং তোমার
সামান্তরিক সূত্র 4 নাম্বার এবং উপাংশ সূত্র, এই তিনটা সূত্র আমাদের পড়তে হবে। এই তিনটা সূত্র ভালো করে অ্যানালাইসিস করে পড়তে হবে যে এখান থেকে সূত্রগুলা কেমন, ম্যাথ কেমনে আসে, ইন ডিটেইলস আমাদের এখান থেকে জানতে হবে, তাহলে আমরা এগুলা ভালো মানে করতে পারবো। তো আমরা এই সূত্রগুলা এখন পড়বো, ঠিক আছে? ওকে, আচ্ছা, তোমরা একটু লিখে নাও, আমি একটু সময় দিচ্ছি, একটু লিখে নাও সূত্রগুলা, একটু কি করে নিবা, লিখে নিবা যে এই সূত্রগুলো আমাদের লাগবে। ত্রিভুজ সূত্র লাগবে, সামান্তরিক সূত্র লাগবে, উপাংশ সূত্র লাগবে, একটু লিখে নিবা। হ্যাঁ, একটু লিখে নিবা, নোট ডাউন করে নিবা। আচ্ছা, অন্তর ইসলাম বলছে স্যার 1 আর 3 নং একই মনে হয়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, 1 আর 3, এই যে 1 আর 3 না, সরি, বহুভুজ আর সাধারণ সূত্র 2 আর 3 এটা একই জিনিস। এটা এখান থেকে খুব বেশি কোশ্চেন আসে, মানে কোশ্চেন আসেই না, জাস্ট বিবৃতি, এটা আসবে না, এটা দরকার নেই, আমাদের পড়তে হবে না। জাস্ট 1 ত্রিভুজ সূত্র আর 4 সামান্তরিক সূত্র আর 5 হচ্ছে কি উপাংশ সূত্র। এই সূত্রগুলো আমাদের প্রয়োজন, ম্যাথ করতেও লাগবে এবং আমাদের কি এখান থেকে সরাসরি প্রশ্ন আসবে। তো আমরা ইনশাল্লাহ আশা করি এটা একটু কি লেখা শেষ, লেখা শেষ হলে একটু জানায় দাও তো, লেখা কি শেষ তোমাদের, এটা লেখা শেষ কিনা জানায় দাও, লেখা শেষ হলে একটু জানাই দিবা। হ্যাঁ, সাজিদুল ইসলাম বলতেছে ডান, ঠিক আছে। আচ্ছা, বাকিদের কি লেখা হয়েছে? ইসরাফিল হোসেন জি স্যার, ওকে, ওকে, ঠিক আছে, ওকে। সুবর্ণ বলতেছে যে হ্যাঁ জি স্যার। আচ্ছা, 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 ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি তো বললামই যে আমাদের এই যে 5টা আমাদের সামান্তরিক ভেক্টরের যে লব্ধি, মোট মোট বের করার যে সূত্র, আমি কিন্তু বারবার কথাটা বলতেছি, ভেক্টরের মোট কেমনে বের করা যাবে না, অলওয়েজ যোগ করে বের করা যাবে না, কখনো এটা যোগ করে বের করা লাগবে, কখনো বিয়োগ করে বের করা লাগবে, কখনো অন্য কোনো ভাবে বের করা লাগবে। এই যে তাইলে কখন আমি বুঝবো কেমনে যে কখন কিভাবে বের করতে হবে, এগুলা বুঝতে গেলে আমাদের এই সূত্রগুলা জানতে হবে। বিশেষ করে এই যে ত্রিভুজ সূত্র আমি দাগায় রাখছি, ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র এবং উপাংশ সূত্র, এগুলা মানে জানতে হবে। এবং তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যত প্রশ্ন আছে সেগুলা সলভ করার জন্য বা যত প্রশ্ন আসবে পরীক্ষায়, সেখানে এই তিনটা থেকেই প্রশ্ন আসে। তো আমরা প্রথমেই ইনশাল্লাহ, আচ্ছা, কলি বলতেছে ডান, ঠিক আছে, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস বলতেছে ডান, ওকে, ক্লিয়ার। আচ্ছা, আশা করি ক্লিয়ার। আচ্ছা, আর আমি আবারও একটু রিকোয়েস্ট করবো, যারা ফার্স্ট ইয়ার আছো, এটা আমাদের নতুন পেজ, তো তো ক্লাসগুলোতে দেখা যায় যে খুব বেশি স্টুডেন্ট হচ্ছে না। সো তোমরা ফার্স্ট ইয়ার যারা আছো বা সেকেন্ড ইয়ার যারা আছো, তাদের একটু দায়িত্ব, একদম মানে নিজ দায়িত্ব থেকে এগুলা বেশি বেশি করে একটু ছড়াই দিও। আর ফার্স্ট ইয়ার যারা আছো তাদের তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দিয়ে দিও, ওদের মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে ওরা ক্লাসগুলো করতে পারে। আমরা এখন থেকে মোটামুটি চেষ্টা করব এখানকার চ্যাপ্টার গুলো কভার করা, ঠিক, ওকে? এবং আমি তোমাদের এটা বলতে পারি যে এইখানে যে লেভেলের ক্লাসগুলো পাবা, যত ডিপ মানে তোমার বেসিক সহ ক্লাস পাবা, সেই ক্লাসটা তুমি অন্য কোথাও পাবা না, ওকে? তুমি এই ক্লাসগুলো করলে তোমার বোথ একাডেমিক বোর্ড পরীক্ষা এবং প্লাস অ্যাডমিশন দুইটাই কিন্তু অনেক ক্ষেত্রেই কভার হয়ে যাবে, বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি, আশা করি, ওকে? সো যাই হোক, আমরা এখন যাব কি ত্রিভুজ সূত্রে। দেখো, এই ত্রিভুজ সূত্রে থেকে কোনো ম্যাথ আসবে না, এটা একটু লিখে রাখো সাইডে, এখান থেকে এই ত্রিভুজ সূত্র থেকে, আচ্ছা আমি পরে লিখি একটু, আমি বলে দিব না কোত্থেকে। আশা করি তোমরা এই 5টা সূত্রের নাম লিখে রাখছো, লিখে রাখছো তোমরা। তো আমরা এখান থেকে কোন 3টা সূত্র পড়বো, ত্রিভুজ সূত্র সম্পর্কে জানবো বিস্তারিত, কিভাবে প্রশ্ন আসে না আসে, বিভিন্ন ভার্সিটিতে কেমনে আসে, বোর্ডে কেমনে পরীক্ষা প্রশ্ন আসে, সব এখন মানে বলে দিব, তোমরা দেখবো পানির মতো সহজ হয়ে যাবে। তারপরে সামান্তরিক সূত্রের অ্যানালাইসিস করবো আমরা, কিভাবে সূত্রগুলা কি করব না করবো সব পড়বো। তো প্রথমে আমরা শুরু করব কোনটা দিয়ে, ত্রিভুজ সূত্র দিয়ে, ত্রিভুজ সূত্র দিয়ে শুরু করবো। আচ্ছা, নুসরাত ইয়াসমিন বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, নুসরাত ইয়াসমিন, আচ্ছা নুসরাত ইয়াসমিন, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার তুমি একটু জানাই দিও, হ্যাঁ? ওকে, তো আমরা ত্রিভুজ সূত্র দিয়ে করতেছি, হ্যাঁ, ত্রিভুজ সূত্র শুরু করতে চাচ্ছি এখন। তাহলে আমরা কি করব, ত্রিভুজ ত্রিভুজ সূত্র, ওকে, ত্রিভুজ সূত্র, এইটা হচ্ছে আমরা স্টার্ট করব ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র স্টার্ট করতেছি। দেখো, ত্রিভুজ সূত্রটা কি, তোমরা একটু আগে সবাই তোমার হচ্ছে যে এটা বিবৃতিটা লিখে নিবা, বিকজ লাগবে। এটার বিবৃতিটা কেমন, এরকম বিবৃতি, বাংলায় যেটা বলি সেটাই বিবৃতি। তো এটার বিবৃতিটা হচ্ছে, যদি কোনো ত্রিভুজের ত্রিভুজের দুইটি সন্নিহিত সন্নিহিত বাহু
দ্বারা বাহু দ্বারা একই ক্রমে দুইটি ভেক্টরের, আচ্ছা, যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুইটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে তাহলে বিপরীত ক্রমে ওই ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা ওই ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। জাস্ট একটু লিখে নাও, আমি জাস্ট একটু সময় দিলাম তোমাদের। আচ্ছা, নুসরাত ইয়াসমিন, আচ্ছা ওকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যাই হোক, দেখো আমি জাস্ট বিবৃতিটা একটু লিখে দিলাম, বিকজ এটা ক নাম্বারে তোমার সৃজনশীল অনেক সময় চলে আসে। কি বলছে? যদি কোনো ত্রিভুজের দুইটি সন্নিহিত, আমি বুঝাচ্ছি তোমাদের একটু পরে, আগে জাস্ট বিবৃতিটা একটু লিখে দেই, তোমরা উঠায় নাও। যদি কোনো ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুইটি ভেক্টরের, এখানে হবে ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে ওই ত্রিভুজের তৃতীয় যে বাহু আছে সেই বাহু দ্বারা ওই দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্রের বিবৃতি। ওকে, ত্রিভুজ সূত্রের বিবৃতি। ওকে, তোমরা একটু লেখা হলে আমাকে জানাও। নুসরাত ইয়াসমিন, তুমি তোমার কোন ব্যাচ আমাদের কোন ব্যাচ ছিল এটা বলো তো একটু। নুসরাত ইয়াসমিন, আমাদের তুমি কত সালের ব্যাচ? আচ্ছা, তোমাদের লেখা হলে আমাকে একটু জানাই দিও। হ্যাঁ, এটা একটু লেখা হলে জানাই দিও, আমি সামনের দিকে চলে যাব। এরপরে দেখাবো যে এখান থেকে, আমি আগেই বলছি ত্রিভুজ সূত্র থেকে কোনো ম্যাথ আসবে না, কিছু ছোট ছোট প্রশ্ন আসে, ছোট ছোট এমসিকিউ আসে, এবং এমসিকিউ গুলা কেমনে আসে সেগুলা কিন্তু আমি দেখাবো, দেখাই দিব, ঠিক আছে? ওকে, তো তোমাদের যদি বিবৃতিটা লেখা হয়ে থাকে, আমি একটু সরে দাঁড়াচ্ছি, তোমাদের বিবৃতিটা লেখা হলে আমাকে একটু বলে দিও, ডান লিখে দিও, ঠিক আছে? ওকে, মিসেস সঞ্জিতা আক্তার, দেখা যায় না স্যার, শেষ। ওকে, হ্যাঁ বলছে স্যার, কি দেখা যায় না? দেখো একটু, অন্তর ডান, হ্যাঁ অন্তর বলতেছে ডান। ওকে, মারিয়া ইসলাম বলছে স্যার শেষ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো এখন দেখো এই ত্রিভুজ আমি বুঝাবো, এখন এই বিষয়টা একটু বুঝাই দিব এখন। দেখো কি বলতেছে। আচ্ছা, ইসরাফিল বলতেছে ওকে, ধরো একটা ত্রিভুজ নিলাম এ, আমি একটু বড় করে আঁকি, অনেকে দেখতে সুবিধা হবে, যে আমরা এখন এই সূত্রটা কি করব, অ্যানালাইসিস করব একটু। হ্যাঁ, ত্রিভুজ সূত্রের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখবো আমরা। একটা ত্রিভুজ নিলাম, মনে করো এরকম একটা ত্রিভুজ নিলাম, এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি। তো সন্নিহিত বাহু মানে কি আমরা সবাই জানি। দেখো, সন্নিহিত বাহু মানে কি? সন্নিহিত বাহু হচ্ছে তারা যারা একটা কোণ তৈরি করে। যেমন এখানে এই কোণ দুইটা বাহু তৈরি করছে, এ বি আর বিসি। তো এ বি আর বিসি কে আমরা বলবো সন্নিহিত বাহু। আবার এই কোণটা কে তৈরি করছে? বিসি আর এসি। তো আমরা এই দুইটা বাহুকে বলবো সন্নিহিত বাহু। তো যে কোনো দুইটা সন্নিহিত বাহু, ত্রিভুজের বিবৃতিতে কি বলছিল দেখো, যে যে কোনো দুইটি সন্নিহিত বাহু, একটা ত্রিভুজের যে কোনো দুইটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে, তো মনে করো যে আমি বললাম যে এবিসি ত্রিভুজের এই একটা বাহুর দ্বারা একটা ভেক্টর বুঝাইলাম পি। মনে করো কোন একটা ভেক্টরকে বুঝাইছি, ভেক্টর রাশি তো আর পৃথিবীতে একটা নাই, ত্বরণ, সরণ, বল, বেগ, অনেক ভেক্টর আছে, তার মধ্যে যে কোনো একটা ভেক্টরকে আমি বুঝাইলাম যেটা পি, আর বিসি দিয়ে বুঝাইলাম হচ্ছে কিউ, ঠিক আছে? আচ্ছা, আর এটা ধরো আর বুঝাইলাম হচ্ছে আর এসি দ্বারা, এবং এটার অ্যারো দিছি আমি এই দিকে, এটার অ্যারো দিছি এই দিকে, ঠিক আছে? এবং এটার অ্যারো দিলাম হচ্ছে আমি এই দিকে। দেখো, অ্যারোটা কিন্তু ইম্পর্টেন্ট ত্রিভুজ সূত্রের ম্যাথমেটিক্যালি ব্যাখ্যার ক্ষেত্রে।
তুমি ভালো করে খেয়াল করো যে এবি তে আমি অ্যারোটা দিছি কোন দিকে, এবি তে দিছি অ্যারোটা এই দিকে এবং বিসি তে অ্যারোটা দেওয়া হলো এই দিকে। ওকে, তুমি দেখবা ত্রিভুজ সূত্রের এই যে বলছে না যে যে কোনো দুইটি বাহু দ্বারা একই ক্রমে, এই বাহু দ্বারা একটা ভেক্টর বোঝাচ্ছে, এই বাহু দ্বারা এবি বাহু দ্বারা একটা ভেক্টরকে বোঝাচ্ছে সেটা পি, বিসি বাহু দ্বারা আরেকটা ভেক্টরকে বোঝাচ্ছে সেটা কিউ, এবং এই দুইটা কিন্তু একই ক্রমে আছে। দেখো এ থেকে বি তে গেছে, এই যে অ্যারো দিয়ে কি বোঝাচ্ছে যে এ থেকে বি তে গেছে, দেন বি থেকে সি তে গেছে, একই দিকে গেছে কিন্তু একই ক্রমে ক্রমে গেছে কিন্তু এ বি সি, কিন্তু তারপরে কি হওয়ার কথা ছিল সি এ অ্যারোটা হচ্ছে যদি একই ক্রমে হইতো, এই দুইটা বাহু কিন্তু একই ক্রমে আছে দেখো, এ থেকে বি দেন বি থেকে সি, এই যে অ্যারোটা এইদিকে, আর এই বাহুটা কিন্তু বিপরীত ক্রমে আছে, যদি একই ক্রমে হইতো তাহলে তো অ্যারো এইদিকে হইতো, বাট অ্যারোটা কিন্তু এটা এইদিকে আছে, তার মানে কি এ বি আর বিসি এটা একই ক্রমে আছে বাট এসিটা বিপরীত ক্রমে আছে। তো ওই যে ত্রিভুজ সূত্রে কি বললো, একই ক্রমে একই ক্রমে দুইটা বাহু দ্বারা যদি দুইটা ভেক্টরের মান নির্দেশ করে, তাহলে এই দুইটা তার বিপরীত ক্রমে, এবং এটা কিন্তু বিপরীত ক্রম হয়েছে দেখো, তাহলে বিপরীত ক্রমে ওই দুইটা বাহু মানে তৃতীয় বাহু যেটা সেটাই হচ্ছে এই দুইটার লব্ধির মান নির্দেশ করবে, তাহলে এই দুইটার যোগফল নির্দেশ করবে ওইটা। অর্থাৎ আমি লিখতে পারি যে এখানে এ বি, এক কথা সিম্পলি আমি তোমাকে বলে দেই, একটা ত্রিভুজের ক্ষেত্রে অ্যারো 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 যেদিকে পাবা, অ্যারো একই দিকে যেটা পাবা, একই দিকে যেটা এক পাবা ওই দুইটা যোগ করবা। যেমন এখানে এবি ভেক্টর, আর এবি ভেক্টর মানে পি পি ভেক্টর, তুমি এবিও লিখতে পারো তুমি পিটাও লিখতে পারো, এটা তোমার ইচ্ছে। আবার এবি ভেক্টর দেন হচ্ছে কি বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কি, সিএ লিখবা না, সিএ না, বিপরীত ক্রমে যদি এর পরে বি, বির পরে সি, তারপরে সির পরে এ লেখো তাহলে কিন্তু একই ক্রম হয়ে গেল না, সূত্রে বলছে কি বিপরীত ক্রমে তৃতীয় বাহুর সমান। বিপরীত ক্রমে হইতে গেলে যে এর থেকে বি, বি থেকে সি, আবার বিপরীত ক্রমে তোমার এসি লেখা লাগবে, এখানে লেখা লাগবে এসি, এটা ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম, একটা ত্রিভুজের যে দুইটা সাইন অ্যারো অ্যারো যে দুইটা বাহুর অ্যারো একই দিক বা একই দিকে দেখবা, ওই দুইটার যোগফল ইজ ইকুয়াল টু কি, যেটা বিপরীত দিকে থাকবে ওইটা, ওইটা এই হচ্ছে গেল। এখানে চাইলে তুমি কি লিখতে পারতা, পি ভেক্টর, এবি এবি বরাবর কোন ভেক্টর ধরছি পি, ওইটা লেখা যাইতো, প্লাস কিউ ভেক্টর লেখা যাইতো, ইজ ইকুয়াল টু কি এই বরাবর ভেক্টর ধরছি আমরা আর, এটা লেখা যাইতো। এইভাবে আমরা ত্রিভুজ সূত্র লিখতে পারি। আচ্ছা, এখন ধরো আমরা যারা ভেক্টর পড়ছি তারা সবাই জানি যে এসি ভেক্টরকে আবার আমি চাইলে কি লিখতে পারবো, এসি ভেক্টর যে কথা মাইনাস সি এ ভেক্টর একই কথা। এই ভেক্টরটার পাদবিন্দু হচ্ছে এ আর শীর্ষবিন্দু হচ্ছে সি, কিন্তু আমি এটাকে উল্টায় দিলাম, তখন মানে আমি কিন্তু দেখো এই ভেক্টর এসি ভেক্টর আর সি এ ভেক্টর এই দুটো এক জিনিস না, এদের মান এক বাট দিক ভিন্ন। এটা হচ্ছে এ থেকে সিতে গেছে আর এটা হচ্ছে উল্টা সি থেকে এতে গেছে উল্টা। দ্যাটস ওয়াই আমি যদি এসি ভেক্টরকে এই সি এ ভেক্টর এইভাবে লিখতে চাই, সামনে একটা কি দেওয়া লাগবে, মাইনাস দেওয়া লাগবে। তো আমি যেটা করতেছি, আচ্ছা আপাতত আমি এই লাইনটা মুছে দিলাম, তুমি চাইলে এটাও লিখতে পারো এটাও লিখতে পারো, এটা মুছে দিলাম। এখন আমি এবি ভেক্টরটা ঠিক রাখলাম, এবি ভেক্টরটা ঠিক রাখলাম, এইটুকু অনেকে বুঝতে নাও পারো, আমি জাস্ট এইটুকু পড়ায় তারপরে প্রশ্ন দিয়ে তোমাকে উদাহরণ করে দেখাচ্ছি যে আসলে বিষয়টা কি। হ্যাঁ, যে এগুলা আমার কি হবে, হ্যাঁ এগুলা কোথায় লাগবে, যে এবি একটা ভেক্টর বিসি একটা ভেক্টর এরকমই রাখলাম। এখন এটাকে যদি আমি কি করতে চাই, এটাকে যদি আমি কি করি এসি না লিখে সি এ লিখি, তাহলে এখানে কি করা লাগবে, একটা মাইনাস দেওয়া লাগবে। তারপরে এটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে দেখো তো, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস কি, এটা এই পাশে নিয়ে আসলে প্লাস হবে সি এ ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হবে। তার মানে এই যে দুইটা লাইন, এই একটা লাইন যেগুলো বক্স করতেছি আমি, আর একটা এই যে লাইন, এই দুইটা লাইন ত্রিভুজ সূত্র মিন করতেছে গাণিতিক রূপ। তার মানে আমরা কিন্তু যেটা তো প্রথমে বিবৃতি দিলাম কি তোমাকে, যে একটা ত্রিভুজের দুইটা বাহু দ্বারা একই ক্রমে যদি দুটি ভেক্টরের মান নির্দেশ করে, তাহলে এই দুটার যে মোট যোগফল লব্ধিটা সেটা নির্ভর করবে বুঝাবে কোনটা, তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে। এই দেখো এই যে এবি এর থেকে বিতে আসছে, এই যে বললামই তো অ্যারো যে দুইটা আছে একই দিকে ওই দুইটার যোগ করবা ইজ ইকুয়াল টু যেটার বিপরীত আছে সেটা লিখবা। কিন্তু যদি দেখো যে এরকম আছে, তাহলে এই যে এই লাইন দিয়ে কি বোঝাচ্ছে আমি, যদি দেখো না একটা ত্রিভুজের তিনটা অ্যারো কি দেওয়া আছে, তিনটা অ্যারো একই দিকে দেওয়া আছে একই ক্রমে দেওয়া আছে, দেখো এই যে এটা কিন্তু এই দিকে, তার মানে কি এটা এর থেকে বি, বি থেকে সি, সি থেকে একই ক্রমে, এখানে কোনো বিপরীত ক্রম নাই। তখন তুমি কি করবা, তখন কি ত্রিভুজ সূত্র প্রয়োগ করা যাবে না, হ্যাঁ যাবে। তখন এই যে এই লাইনটা দেখো, আমি একই ক্রমে যদি হয় তিন বাহুর সমষ্টি, এই যে একই ক্রমে যদি হয় অ্যারো যদি সব একই দিকে থাকে, এখান থেকে এখানে দেন এখানে তারপরে এদিকে আসছে অ্যারো, তাহলে তিন বাহুর সমষ্টিটা কি করে দিবা, তিন বাহুর সমষ্টি সি এ, এবং একই ক্রমে এখানে কিন্তু এ বি বি সি সি এ ইকুয়াল টু 0, এইভাবে ত্রিভুজ সূত্র প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমি এখানে বুঝাতে চাইলাম অনেক ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ সূত্রের যে বিবৃতি সেটা অনেকে এইভাবেও লেখে। তার মানে প্রথমে যে বিবৃতিটা আমরা লিখছিলাম ওই বিবৃতিটা আমরা চাইলে এইভাবে লিখতে পারবো যে একই ক্রমে একই ক্রমে একই ক্রমে ক্রমে ত্রিভুজের
তিন বাহুর সমষ্টি, তিন বাহুর সমষ্টি শূন্য, এইটাও লেখা যাবে। এইটাও কিন্তু বিবৃতি লেখা যাবে। অর্থাৎ আমরা প্রথমে যে বিবৃতিটা লিখলাম ওইটা একটা বিবৃতি, ওইটা অনুযায়ী ওইটার ম্যাথমেটিক্যাল রূপ হচ্ছে এইটা। আর আরেকটা বিবৃতি কি, একই ক্রমে এ বি বি সি সি এ এইভাবে যোগ করা যাবে, সেটা শূন্য লেখা যাবে, এইটাও কিন্তু ত্রিভুজ সূত্রের একটা বিবৃতি। তো এখন তুমি কোনটা অ্যাপ্লাই করবা এটা ডিপেন্ড করবে কিন্তু তোমাকে যে ত্রিভুজটা দিবে, এরকম একটা ত্রিভুজ উদ্দীপকে দিয়ে দিবে, এই উদ্দীপকের অ্যারো গুলা দেখবা, অ্যারো যদি দুইটা এক দিকে থাকে আর একটা যদি বিপরীতে থাকে তাহলে এই যে এরকম এটা দিবা, অর্থাৎ যে যে দুইটা একই দিকে আছে তাদেরকে যোগ করবা, ইজ ইকুয়াল টু যেটা বিপরীতে আছে সেটা লিখবা। আর যদি দেখো যে না তিনটাই একই দিকে আছে তাহলে তিনটা বাহু একই ক্রমে যোগ করবা, এ বি বি সি সি এ যোগ করে ইকুয়াল টু শূন্য দিবা। এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্রের মেইন কনসেপ্ট। সবাই ক্লিয়ার কিনা একটু জানাই দাও, যতটুকু বলছি এটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাই দিবা, তাহলে আমি কোশ্চেনে চলে যাব, প্রশ্নে চলে যাব। একটু ক্লিয়ার কিনা একটু জানাই দাও তো এইটুকু। আর যদি কনফিউশন থাকে তাহলে বলো, আমি প্রশ্ন উদাহরণ দিয়ে দিয়ে বুঝাচ্ছি। একটু আমি 1 মিনিট সময় নিচ্ছি তোমাদের কমেন্টস গুলো দেখার জন্য। সবাই একটু জানাও তো কি অবস্থা, সবাই একটু জানাই দাও কি অবস্থা, সবাই একটু জানাই দিও তো। আচ্ছা, মিসেস সঞ্জিতা আক্তার বলছে ক্লিয়ার স্যার। আচ্ছা সানজিদা আক্তার, এটা তুমি কি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার একটু জানাই তো। সাজিদুল বলতেছে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ, ওকে। সানজিদা আক্তার, এটা তুমি কি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস বলতেছে ক্লিয়ার স্যার, আমাদের এখানে কারেন্ট চলে গেছে। ওকে, আচ্ছা সানজিদা আক্তার, হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা ওকে ওকে। আচ্ছা কলি বলতেছে ক্লিয়ার, ঠিক আছে থ্যাংক ইউ, ওকে। আচ্ছা, আমি এখন এখান থেকে আমি তোমাদের প্রশ্ন প্রশ্ন দেখায় আরো ক্লিয়ার করতেছি আসলে কি হবে না হবে, কিভাবে হবে, প্রশ্নগুলো আরো ইয়া করে ক্লিয়ার করে দিচ্ছি। এখন ধরো এখান থেকে আমি আরো ক্লিয়ার করে দিই প্রশ্ন কেমনে আসবে। ধরো এখন আমি তোমাকে এরকম বললাম, আচ্ছা যে এরকম বললাম একটা প্রশ্নে, ধরো এরকম একটা ত্রিভুজ দিবে ওরা, এখান থেকে দুইটা প্রশ্ন, দুই ধরনের প্রশ্ন হয়। একটা ত্রিভুজ দেয়, যে ত্রিভুজ দিলাম আমি একটা ত্রিভুজ এবং তোমাকে দিলাম, বললাম যে এটা এ, এটা বি, এটা সি। এখন এটার অ্যারো দিলাম হচ্ছে, এখানে দিলাম পি ভেক্টর, এখানে দিলাম পি ভেক্টর, এখানে দিলাম হচ্ছে কিউ ভেক্টর, আর এখানে দিলাম হচ্ছে আমি আর ভেক্টর, আর ভেক্টর দিলাম, ঠিক আছে। দিয়ে এটার অ্যারো দিলাম এইদিকে, এটার অ্যারো দিলাম এইদিকে, এটার অ্যারো দিলাম এইদিকে, ঠিক আছে। দিয়ে বললাম যে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, এটা বললাম, ঠিক আছে। ক নম্বরে অপশন দিলাম যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। খ নম্বরে অপশন দেওয়া হলো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মাইনাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু শূন্য। ঘ নম্বরে অপশন দেওয়া হলো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু শূন্য। আমি বললাম কোনটা সঠিক, তোমরা একটু আমাকে অ্যান্সার করে জানাও তো কোনটা সঠিক, আমাকে একটু অ্যান্সার করে জানাও তো যে আসলে কোনটা সঠিক হবে, একটু অ্যান্সার করে জানাও কোনটা সঠিক হবে। এইটার মধ্যে আমি প্রশ্নটা দিচ্ছি যে একটা ত্রিভুজ দেওয়া হয়েছে এবিসি, এবি বরাবর পি ভেক্টর দেওয়া হয়েছে, বিসি বরাবর কিউ ভেক্টর দেওয়া হয়েছে, আর ভেক্টর দেওয়া হয়েছে হচ্ছে এসি বরাবর, সি এ বরাবর বা সি এ বরাবর। বলছি নিচের কোন অপশনটা রাইট, তো আমাকে একটু জানায় দাও তো কোনটা রাইট হবে। 1 নাম্বার, ক নাম্বার, খ নাম্বার নাকি? আচ্ছা মারিয়া বলছে সি হবে, আচ্ছা বাকিরা বলো। হ্যাঁ সাজেদুল বলতেছে সি, ইসরাবি বলতেছে 2 নাম্বার হবে, আচ্ছা। আচ্ছা বাকিরা আরো বলো, সবাই বাকিরা হবে কোনটা হবে বাকি সবাই বলো অ্যান্সারটা কোনটা হবে, ক্লিয়ারলি বলে দাও। আচ্ছা বাকিরা কি বুঝতে পারো নাই? আচ্ছা এটার অ্যান্সারটা কিন্তু হবে 4 নাম্বার, এই 3 নাম্বার সরি, এটা হবে অ্যান্সার। কেন? ওই যে আমি তোমাদের কি বললাম, তোমাদের আচ্ছা কলি বলছে ক নাম্বার, ক নাম্বারটা হবেই না বিকজ আমি কিন্তু তোমাদের বলছি যে ত্রিভুজ সূত্র দুইভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। তুমি আগে দেখবা অ্যারো, অ্যারো গুলা দেখবা, যদি তিনটা অ্যারোই, যদি তিনটি অ্যারো মানে অ্যারো একই দিকে থাকে, একই, এটা হচ্ছে মানে টেকনিক আর কি, একই দিকে থাকে, তাহলে সবগুলোর যোগফল ইকুয়াল টু 0 হবে, সবগুলোর যোগফল শূন্য হবে, শূন্য ইকুয়াল টু শূন্য হবে, ঠিক আছে, শূন্য হবে। দেখো এখন এখানে অ্যারো একই দিকে আছে না, এটা, এটা, এইটা, এইটা, দেখো এইদিকে, তারপরে কি এইদিকে,
তারপরে কি এইদিকে অ্যারো আছে সবগুলাই, তো সবগুলো অ্যারো যদি একই দিকে থাকে তাহলে তিনটা বাহুর সমষ্টি শূন্য হবে, এটাও হবে না, এটাও হবে না। ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সি হবে, সি হবে, ওটা বলতেছে জান্নাতুল বলতেছে, ফেরদৌস বলছে সি হবে, হ্যাঁ সি হবে, অবশ্যই সি হবে। ওকে, আচ্ছা আচ্ছা, এই সি আমি ব্যাখ্যাটা দিলাম। যদি দেখো যে সবগুলা বাহুর অ্যারো একই দিকে, তাহলে সবগুলার যোগফল কি হবে? এটা হবে। এখন অপশনে যদি এইটা থাকতো যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর, এইটা যদি থাকতো অপশনে, তাহলে এটা রাইট হইতো। মানে অনেক সময় আমি তো বললামই যে ভেক্টরের আমি তোমাকে আরো ক্লিয়ারলি শর্টকাট নিয়মগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? আমি তোমাকে আরো ক্লিয়ারলি বলে দিই। আচ্ছা দাঁড়াও, আমি আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিয়ে, কারণ এখানে যেভাবে যেভাবে প্রশ্ন আসে সেগুলো আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। ধরো আমি আরেকটা ত্রিভুজ দিলাম এখানে, এই যে ত্রিভুজ, এটা দিলাম হচ্ছে, ধরো এটা অ্যারো দিলাম এই দিকে, এটার অ্যারো দিলাম হচ্ছে ধরো আহ এই দিকে, এটার অ্যারো দিলাম আমি এই দিকে, আমি এইটা দিলাম পি ভেক্টর, এটা দিলাম হচ্ছে কিউ ভেক্টর, এটা দিলাম আর ভেক্টর। তাহলে এবার বললাম যে কোনটি সঠিক, কোনটি সঠিক এটা বললাম। ওকে, সো 1 নম্বর বললাম যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু 0। 2 নম্বর বললাম যে, আচ্ছা খ দিই আমি, নাম্বার, দেন হচ্ছে নাম্বার বললাম পি ভেক্টর প্লাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে যে, আচ্ছা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। তারপরে নাম্বার বললাম যে পি ভেক্টর প্লাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ভেক্টর। আর নাম্বারে বললাম যে কোনোটি নয়, কোনোটি নয়। বলো তো কোনটা রাইট হবে, কোনটা রাইট হবে একটু বলো তো। এখানে এবার অ্যান্সার গুলো করো, বুঝে করার চেষ্টা করবে, ঠিক আছে? এটা বুঝলে কিন্তু ত্রিভুজ সূত্র একদম সহজ। আমি আরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এই ক্লাস করার পরে আর ত্রিভুজ সূত্রের কোনোদিন কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। তো তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, হ্যাঁ আমি ওয়েট করলাম তোমাদের অ্যান্সারের জন্য। তোমরা একটু আনসার করার চেষ্টা করো যে আসলে কোনটা রাইট, এটার মধ্যে বলো কোনটা রাইট হবে। এমডি সাজিদুল বলতেছে একটা, আচ্ছা বলতেছে বাকিদের অ্যান্সার গুলা চাচ্ছি আমি, বাকিদের অ্যান্সার গুলা করো যে কোনটা হওয়ার হইতে পারে অ্যান্সার। সাজিদুলের অ্যান্সার পাওয়া গেছে। আচ্ছা মারিয়া ইসলাম বলছে 3, মিসেস সঞ্জিদা আক্তার বলছে কোনোটি নয়, হ্যাঁ কোনোটি নয়, ও বলতেছে কোনোটি নয়। বাকিরা অ্যান্সার করো করো, সমস্যা নেই, ভুল হোক সঠিক হোক ডাজন্ট ম্যাটার, তুমি অ্যান্সার করো, আনসার করো, আমরা সঠিকটা পরে বের করতেছি, ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা সাজিদুল বলতেছে মেবি সি হবে। আচ্ছা বাকিদের কি অবস্থা, আনসার গুলা বলো কোনটা হবে, আনসার গুলা বলো। আচ্ছা তো আমি বলে দেই, কারেক্ট অ্যান্সার হবে, দেখো আমি তোমাকে বলি, তুমি অ্যান্সারটা কেমনে বের করবো আমি তোমাকে টেকনিক শিখাই দেই, এই টেকনিকটা খেয়াল করবা। তুমি আগে অপশনের দিকে তাকাবা না, অপশনের দিকে তাকাবা না, বাদ পরে অপশনের দিকে তাকাবা পরে। কি বলছি, অপশনের দিকে আগে তাকাবা না, তাহলে মাথা ওলাই যাবে। অপশনের দিকে তাকানোর দরকার নাই, তুমি আগে ত্রিভুজ দেখো। আচ্ছা ত্রিভুজের অ্যারো গুলা কি একই দিকে আছে? দেখো তো, এবার কি একই দিকে আছে? না, এই যে এটা যেদিকে, এটা যেদিকে, এটা কিন্তু একই দিকে, বাট এটা কিন্তু বিপরীত দিক, বিপরীত দিক, ঠিক আছে? তাহলে যে দুইটা একই দিকে আছে ওই দুইটা যোগ করো। একই দিকে আছে কোনটা বলো তো? পি ভেক্টর আর হচ্ছে কি আর ভেক্টর, এই দুইটা একই দিকে আছে। পি ভেক্টর আর আর ভেক্টর একই দিকে আছে। আমি বলছিলাম না, যদি ভেক্টর তিনটা একই দিকে থাকে, অ্যারো তিনটা যদি একই দিকে থাকে, তাহলে তিনটা যোগ করে শূন্য দিবা। আর যদি দেখো না দুইটা শূন্য একই দিকে আছে আর একটা বিপরীতে আছে, তাহলে যে দুইটা একই দিকে আছে সেই দুইটা যোগ করবা আর ইকুয়াল টু এবার বিপরীতটা। তো এখানে কিন্তু একই দিকে আছে দুইটা, তাহলে ওই দুইটা যোগ করলাম, ইজ ইকুয়াল টু বিপরীতে যেটা আছে সেটা, বিপরীতে যেটা আছে সেটা। বুঝতে পারছি? আর যদি সবগুলো একই দিকে থাকতো তাহলে সবগুলো যোগ করে আমি কি করতাম, শূন্য দিয়ে দিতাম। তো যে দুইটা একই দিকে থাকবে সেই দুইটার যোগ করে যেটা বিপরীতে আছে সেটা। এখন তারপরে তার মানে আমি কিন্তু আগেই বলছি যে অপশন দেখবা না, আগে আগে তুমি ত্রিভুজ সূত্রটা লিখে নিবা, সাইডে সাইডে তুমি নোট করে লিখে নিবা। লিখে নেওয়ার পরে তুমি দেখবা এই জিনিসটা সরাসরি কি অপশনে আছে। সবসময় কিন্তু এটা সরাসরি অপশনে না দিয়ে সাইড সুইড চেঞ্জ করে দিতে পারে, এটা এই পাশে আনতে পারে, ওটা ওই পাশে আনতে পারে। এখন তুমি আগে দেখো এটা কি সরাসরি অপশনে আছে, এই যে এটা নাই, এটা বাদ, এটা হবে না, এই যে দেখো এটা কিন্তু সরাসরি অপশনে চলে আসছে, এই যে। তার মানে অ্যান্সার উইল বি ঘ, অ্যান্সার উইল বি ঘ, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, এখন আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার?
তোমরা কি ক্লিয়ার কি বললাম? তুমি আগে ত্রিভুজ থেকে সাইডে সূত্রটা লিখে নিবা, লিখে নেওয়ার পরে দেখবা যে ওই অপশনটা যেটা তুমি পাইলা সূত্র বসানোর পর সেটা অপশনে আছে কিনা। যদি সেটা না থাকে তাহলে ওইটাকে উলট পালট করে দেখবা আছে কিনা, ওইটা উলট পালট করে দেখবা ওইটা পাওয়া যাচ্ছে কিনা। যদি কোনোটাই না পাও তাহলে অ্যান্সার নাই, কোনোটাই নয়। আর যদি দেখো না যে সূত্র তুমি প্রয়োগ করছো সেটা সরাসরি চলে আসে তাহলে তো সেটাই অপশন কারেক্ট অ্যান্সার। আর যদি দেখো না সেটা সরাসরি নাই, একটু উলট পালট করে আছে, তাহলে সেটা অ্যান্সার হবে, বাকিগুলো হবে না। ওকে, আচ্ছা আশা করি ক্লিয়ার। আচ্ছা, তো আমি এবার এবার আরেকটা দিচ্ছি, তোমরা একটু অ্যান্সার করবে। এবার প্রত্যেকের আনসারটা আমি চাই, প্রত্যেকের আনসার চাই আমি। ওকে, আমাদের ওকে ওকে, হ্যাঁ জি স্যার, ওকে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি আবার একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা এবার সঠিকভাবে বুঝে শুনে অ্যান্সার করার চেষ্টা করবা। যেমন ধরো যে এইরকম একটা প্রশ্ন দিলাম আমি, ধরো এরকম একটা প্রশ্ন দিলাম আমি। আজকে ত্রিভুজ সূত্রটাই ক্লিয়ারলি করে শেষ করার চেষ্টা করব আজকে। আগামী ক্লাস ইনশাল্লাহ আরো ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র নিয়ে ক্লাস নিব। আজকে ত্রিভুজ সূত্রটা ইয়া করে শেষ করব। আচ্ছা, তো মনে করো এটা এ, এটা বি, এটা সি। আমি কিন্তু এগুলো সব ভার্সিটির প্রশ্ন, বিভিন্ন বোর্ডের প্রশ্ন নিয়ে কথা বলতেছি। সো মনে করো এই অ্যারোটা এইদিকে দেওয়া আছে, এই অ্যারোটা এইদিকে দেওয়া আছে, এবং এই অ্যারোটা এইদিকে দেওয়া আছে। এটা বলা আছে ধরো পি, এটা বলা আছে ধরো আর, এইটা বলা আছে ধরো কিউ ভেক্টর। ঠিক আছে, তো অপশনে আমি তো বললাম যে অপশনে কিন্তু আমি আগেই ক্লিয়ার করছি যে এবিও লিখতে পারো, পিও লিখতে পারো। তো অপশনে যেটা দিবা মানে ওরা ওরা কিন্তু এবি এবি ভেক্টর, এবি ভেক্টর মানে কিন্তু পি ভেক্টর, যে কোনো একটা থাকতে পারে, কোনো প্রবলেম নাই, ওইটা কোনো বিষয় না। সো এরকম ধরো আমি এখন বললাম যে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, এরকম কিছু বললাম। ওকে, তো ক নাম্বার অপশনে আমি বললাম যে এরকম পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু 0। খ নাম্বার অপশনে বললাম যে তোমার হচ্ছে পি ভেক্টর মাইনাস হচ্ছে কিউ ভেক্টর, ধরো এরকম বললাম যে পি ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ভেক্টর মাইনাস আর ভেক্টর। দেন বললাম গ নাম্বারে যে তোমার হলো পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। অ্যান্ড ঘ নাম্বারে বললাম যে তোমার পি ভেক্টর তারপরে হচ্ছে তোমার হলো প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। এইটা বললাম। এখন বলো নিচের কোনটি সঠিক। তোমরা সবাই বুঝে শুনে ভালো করে অ্যান্সারটা দিবা, ঠিক আছে? ভালো করে বুঝে শুনে অ্যান্সারটা দাও যে কোনটা কারেক্ট হবে এইখানকার, এই চিত্র অনুযায়ী নিচের কোনটি কারেক্ট। আচ্ছা, ইসরাফিল বলতেছে পি প্লাস কিউ মাইনাস আর ইকুয়াল টু 0। আচ্ছা, ও একটা বলছে 4 নম্বরের কথা বলছে, ইসরাফিল বলছে 4 নাম্বার। বাকিরা কি অবস্থা? মিসেস আচ্ছা সানজিদ আক্তার বলতেছে খ, সানজিদ আক্তার বলতেছে খ। আচ্ছা সানজিদ আক্তার বলতেছে খ। বাকিদের কি অবস্থা বলো, বুঝে শুনে অ্যান্সার করো। আচ্ছা সাজিদুল বলতেছে খ, সাজিদুল বলতেছে খ নাম্বার হবে। আচ্ছা সাজিদুল বলতেছে খ নাম্বার অ্যান্সার হবে। আচ্ছা মারিয়া ইসলাম বলতেছে বি হবে, বি মানে 2। ওকে, আচ্ছা বাকিদের কি অবস্থা? ইসরাফিল বলতেছে স্যার সরি। আচ্ছা যাই হোক, যাই হোক, বাকি সঠিক অ্যান্সারটা কত? সানজিদা, আচ্ছা যাই হোক, বলো সঠিক অ্যান্সারটা কত? আমি অন্য ভাবে চিন্তা করি এখানে। আচ্ছা যাই হোক, আমাদের সঠিক অ্যান্সারটা হবে কত? সেটা হবে, আমাদের সঠিক অ্যান্সার উইল বি খ নাম্বার। আমি কি বলছি তোমাকে অপশন আগে দেখতে মানা করছি, অপশন আগে দেখবা না। অপশনগুলো আগে না দেখে তুমি আগে ত্রিভুজের দিকে তাকাও। ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করো, ত্রিভুজের ক্ষেত্রে তুমি আগে লেখো এই যে একই দিকে আরো আছে কোনটা, এই দুটা, এই যে এই দুইটা একই আছে, এখানে কিন্তু তিনটা একদিকে নাই। তিনটা একদিকে থাকলে যে সবগুলা মানে একই দিকের গুলা যোগ করবা ইজ ইকুয়াল টু বাকি বিপরীত গুলা, সহজ কথা। একই দিকে যেগুলা থাকবে সেগুলা যোগ করবা, আর বিপরীতে মানে যদি যেগুলা থাকবে সেগুলা একই দিকে যোগ করবা, সেগুলা ইজ ইকুয়াল টু বিপরীতেরটা। আর যদি দেখো একই দিকে আছে সবগুলাই বিপরীতে নাই, তাহলে ইজ ইকুয়াল টু 0। এই তো ঘটনা নাকি? একই দিকে যে অ্যারোগুলা থাকবে সেগুলা যোগ করবা, ইজ ইকুয়াল টু বিপরীত দিকে যে থাকবে সেগুলা যোগ করবা। কিন্তু যদি দেখো যে সবগুলাই একই দিকে আছে, তাহলে সবগুলোর যোগফল ইজ ইকুয়াল টু কি, বিপরীত দিকে যদি না থাকে তাহলে 0। এই তো। তো এখন আগে আগে আমি অপশন দেখবো না, না দেখে দেখি একই দিকে আছে এই দুইটা, তাহলে ওই দুইটা যোগ করি, পি ভেক্টর প্লাস কি আর ভেক্টর। ওকে, এই দুইটা একই দিকে আছে। আর বিপরীতে আছে কোনটা, ইজ ইকুয়াল টু দিয়ে বিপরীত দিকে দেখলাম এইটা। এখন এইটা কি সরাসরি অপশনে আছে? দেখো তো সরাসরি অপশনে আছে নাই?
নাই, নাই, নাই। পি প্লাস আর হওয়ার কথা, পি প্লাস আর ইকুয়াল টু কিউ, এটা কিন্তু অপশনে নাই। আচ্ছা, এটা যদি না থাকে এটাকে উলট পালট করো তো। যেমন ধরো যে আরটাকে এই পাশে রাখো, আরটাকে এই পাশে রাখো, বা আরটাকে এই পাশে রাখো, ওই পাশে কি হওয়ার কথা, এটা আর পিটাকে ওই পাশে নিয়ে গেলে এটা এরকম হওয়ার কথা, এটা আছে নাই। আচ্ছা, আবার ধরো পিটাকে এই পাশে রাখো, আরটাকে ওই পাশে, আরটাকে ওই পাশে নিয়ে যাও, এটা কি অপশনে আছে? এই যে দেখো, এটা কিন্তু আছে, এই যে ক নম্বর। এইভাবে আমাদের আনসার গুলা বের করতে হবে। ওকে। আচ্ছা, হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস বলছে 2 হবে। হ্যাঁ, থ্যাংক ইউ জান্নাতুল ফেরদৌস, 2 হবে। ওকে। আচ্ছা, চিত্র অঙ্কন করছে অন্যভাবে, যাই হোক, অন্যভাবে করলে হবে না, এইভাবে আরেকটা অ্যান্সার করি, তোমরা সঠিকভাবে অ্যান্সার করো। আরেকটা দিই, হ্যাঁ, মোটামুটি আশা করি ক্লিয়ার। আর আমি শর্টকাটটা কি বললাম, ত্রিভুজের ক্ষেত্রে তুমি ত্রিভুজ সূত্র কেমনে অ্যাপ্লাই করবা, জাস্ট দেখবা যে ত্রিভুজের বাহুগুলা কোনটা কোন দিকে আছে, যদি একই দিকে যে বাহুগুলা থাকবে সেগুলা যোগ করবা ইজ ইকুয়াল টু বিপরীত দিককার বাহুগুলা। ওকে। আর যদি দেখো বিপরীত দিকে কোনো বাহু নাই, সব একদিকে আছে, তাহলে বিপরীত সব দিকের গুলো যোগ করে বিপরীত দিকে নাই মানে শূন্য। এই তো কথা নাকি, শর্টকাট। আর এমসিকিউ সলভ করার ক্ষেত্রে তুমি আগে আহ, ত্রিভুজ যেটা থাকবে, ত্রিভুজ থেকে তুমি আমার অ্যারো অনুযায়ী সূত্রটা লিখে নিবা। তারপরে দেখবা যে ওই অপশনটা সরাসরি আছে কিনা। যদি দেখো যে ওইটা সরাসরি অপশনে নেই, ওইটাকে উলট পালট করে দেখবা ওইটা আছে কিনা। ঠিক আছে, নানান ভাবে একটু উলট পালট করে দেখবা যে ওইটা পাওয়া যায় কিনা, ওইটাই অ্যান্সার, বাকিগুলো হবে না। তো তুমি যদি অপশনের দিকে তাকায় সলভ করতে চাও তাহলে কিন্তু তোমার মাথা ওলাই যাবে, কারণ দেখতে একই রকম লাগবে সবগুলো। ওকে। তো আশা করি ক্লিয়ার বিষয়টা। আমি আরেকটা আনসার, তোমাদের আরেকটা কোয়েশ্চেন আমি দিতেছি, আরেকটা প্রশ্ন আমি দেই, এইটা একটু সবাই আনসার করবা। ওকে। তো এবার ধরো আমি আবার একটা ত্রিভুজ দিলাম এরকম। ওকে। এবার ধরো যে আমি বললাম এইটা এইদিকে এটা ওইদিকে, এটা ওইদিকে, এটা এ, এটা বি, এটা সি। আমি বললাম যে কোনটি কারেক্ট, কোনটি নিচে, কোনটি সঠিক, এটা বললাম। ওকে। তো ক নাম্বারে দিলাম আমি এরকম যে এ ভেক্টর, এবি ভেক্টর, এবার পি কিউ নাম দেইনি, জাস্ট এবি দিয়ে বুঝাচ্ছি আমি, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু সি এ ভেক্টর, ইজ ইকুয়াল টু কি, সি এ ভেক্টর, এটা দিলাম। তারপরে খ নাম্বারে দিলাম যে তোমার হলো যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু তোমার হলো যে, আচ্ছা, এটা হচ্ছে এবি ভেক্টর দিছি, বিসি ভেক্টর দিছি, তারপরে হচ্ছে সি এ ভেক্টর। হ্যাঁ। ওকে। তো এটা যাই হোক, তারপরে দিলাম যে এটা ধরো মাইনাস, এখানে দিলাম এবি ভেক্টর। ওকে। ও এবি, সরি, এখানে দিলাম হচ্ছে তোমার এসি ভেক্টর, এসি ভেক্টর এইখানে দিলাম। তারপরে ঘ নম্বরে দিলাম যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস সি এ ভেক্টর। আর ঘ নম্বরে দিলাম কোনোটি নয়, কোনোটি নয়। বলো কোনটা কারেক্ট, এখানে কোনটা কারেক্ট, একটু আমাকে বলো যে কোনটা কারেক্ট হবে। তোমরা ভেবে চিন্তে বলো, আমি তো লজিকটা শিখাই দিছি, সেই লজিক অনুযায়ী অ্যান্সার করে বলো যে কোনটা কারেক্ট হবে। আমি একটু সরে দাঁড়াচ্ছি, তোমরা একটু প্রশ্নটা দেখে আমাকে বলো যে আসলে কারেক্ট হবে কোনটা। আসলে প্রচন্ড গরম। আনসার করো, আনসার করো, কি অবস্থা সবাই, আনসার করো। আচ্ছা, ইরফান নাসির বলতেছে ঘ নাম্বার। ইরফান নাসির, ওকে। সাজিদুল বলতেছে ঘ, সাফিল বলতেছে ঘ। হুম। জান্নাতুল ফেরদৌস বলতেছে 4 হবে। মারিয়া ইসলাম বলছে এ হবে। সাফিল বলতেছে ঘ হবে। আচ্ছা, মারিয়া ইসলাম বলছে 4 হবে। মারিয়া কি জান্নাতুল ফেরদৌস বলছে 4 হবে। দেখো, আমি এখন তোমাদের আবার হেল্প করি, অনেকে হয়তো এখনো বুঝতে পারো নাই। ট্রিক্সটা খেয়াল করো, ট্রিক্সটা কি বললাম, যে দেখো অ্যারো এবার কি দিকে আছে, অ্যারো একই দিকে আছে না তিনটা, দেখো এটা এইদিকে, এটা এইদিকে, দেন এইদিকে, এইদিকে একই দিকে অ্যারো আছে। তো একই দিকে অ্যারো থাকলে তুমি আগে সূত্রটা প্রয়োগ করো। আমি কি বলছিলাম যে একই দিকে অ্যারো থাকলে, যেগুলো একই দিকে আছে সেগুলো, যেমন ধরো এ বি, তাই না, তারপরে বিসি, এ থেকে বি, বি থেকে বি, সি, তারপরে কি সি এ, এটা হওয়ার কথা সূত্রটা। আর বিপরীত দিকে নাই, এখানে বিপরীত দিকে না থাকলে শূন্য, বিপরীত দিকে না থাকলে শূন্য। বলছিলাম যেগুলো একই দিকে থাকবে সেগুলোর যোগফল ইজ ইকুয়াল টু বিপরীত দিকের যোগফল, যোগফল এখানে তিনটে একই দিকে আছে, যোগ করলাম, ইজ ইকুয়াল টু বিপরীত দিকে নাই শূন্য। এটা হচ্ছে সূত্র হওয়ার কথা। আচ্ছা, এই অপশনটা সরাসরি কি কোনো অপশনে আছে, এইটা সরাসরি কোনো অপশনে আছে, নাই, কোনো অপশনে এটা সরাসরি নাই।
আচ্ছা একটু উলট পালট করে দেখি তো। আচ্ছা এটাকে যদি ওই পাশে পাঠাও, এটাকে যদি ওই পাশে পাঠাও, তাহলে কি হয়? এবি ভেক্টর প্লাস কি বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস সিএ ভেক্টর। দেখো এইটা কি অপশনে আছে? এইটা কিন্তু আমার অপশনে আছে, এই যে ঘ নাম্বার অপশনে আছে। তো এইভাবে তুমি আগে চিত্র অনুযায়ী ত্রিভুজ সূত্রটা লিখবা, ত্রিভুজ সূত্রটা লিখবা, ঠিক আছে? লেখার পরে তুমি দেখবা যে ওই অপশনটা সরাসরি যেটা পাইলাম আমি সেটা আছে কিনা সরাসরি অপশনে। থাকলে ভালো, ওইটাই অ্যান্সার হবে, বাকিগুলো হবে না। আর যদি দেখো যে ওইটা নাই, বাট ওইটাকে উলট পালট করছি, এই সাইড চেঞ্জ করলাম, করার পরে যেটা পাচ্ছি সেটা কোনো না কোনো অপশনে আছে, তাহলে কিন্তু ওইটা হয়ে যাবে। ওকে। আচ্ছা এখন বলো তো সবাই ক্লিয়ার কিনা? এখন একটু বলো তো সবাই ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার কিনা বলো? এখন কি ক্লিয়ার? একটু জানাই দাও, কাইন্ডলি একটু জানাই দাও এখন সব ক্লিয়ার কিনা, বলো এখন সবকিছু ক্লিয়ার কিনা। ক্লিয়ার ক্লিয়ার, হুম। কারো কোনো এবার ভুল হইলে আর, আচ্ছা বলো, সব কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু জানাই দাও, আমি আরো আরো তোমাদের উদাহরণ দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করব, বিকজ এটা খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু এখান থেকে কিন্তু এমসিকিউ প্রচুর আসে। এটা তুমি একাডেমিক বলো প্লাস অ্যাডমিশন বলো, দুই ক্ষেত্রেই কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? আচ্ছা সামজিদ আক্তার বলছে ক্লিয়ার। ওকে। আচ্ছা আমরা ত্রিভুজ সূত্রটা শেষ করেই ক্লাসটা, জান্নাতুল ফেরদৌস বলছে ক্লিয়ার 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 ক্লিয়ার, সবাই বলতেছে ক্লিয়ার। আচ্ছা এবার তাহলে আমি একটু এই যে এইবার প্রশ্নগুলো কেমনে করছি বলতো? তোমাকে উদ্দীপকে প্রশ্নে হচ্ছে ত্রিভুজ দেওয়া হয়েছে আর অপশনে হচ্ছে সূত্রটা দেওয়া হয়েছে, এবার ঠিক উল্টো প্রশ্ন করবে। অর্থাৎ অপশনে প্রশ্নে এগুলার যে কোনো একটা দিবে, বলবে নিচের কোন চিত্রটা সঠিক, এরকম কিছু একটা। আমরা কোশ্চেন গুলো একটু দেখার চেষ্টা করি। দেখো উল্টো কোশ্চেন গুলো দেখবো, যেমন আমি একটু ক্লিন করে দিই, এবার এইটার অ্যান্সার দিবা যদি বুঝে থাকো। প্রসেস কিন্তু একই, প্রসেস কিন্তু একই। দেখো আমি বললাম এবার যে, আমি এরকম বললাম যে ধরো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ধরো ইজ ইকুয়াল টু আর ভেক্টর, এত দ্বারা দ্বারা নির্দেশিত নির্দেশিত চিত্র নিচের কোনটি কোনটি, এটা বললাম, ঠিক আছে? এত দ্বারা নির্দেশিত চিত্র নিচের কোনটি। ক নম্বরে অপশন দেওয়া হলো, ধরো ক নম্বরে অপশন দেওয়া হলো এরকম যে এই একটা চিত্র, ধরো এটা পি ভেক্টর, এটার অ্যারো দিছে এই দিকে, এটা কিউ ভেক্টর, এটার অ্যারো দিছে এই দিকে, আর এটার অ্যারো দিছি এই দিকে, এটা আর, এটার অ্যারো দিছে এই দিকে। ওকে। আচ্ছা এটা আর ভেক্টর। আবার খ নম্বরে অপশন দেওয়া হলো যে এইরকম মনে করো যে এইটা আর ভেক্টর, এটা এইদিকে, আর এইটা কিউ ভেক্টর, এইটা হচ্ছে এইদিকে, এইটা পি ভেক্টর, এটা এইদিকে, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। ঘ নম্বরে অপশন দেওয়া হলো মনে করো এইরকম কিছু, যে এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, কিউ ভেক্টর, আর এইটা আর ভেক্টর। আচ্ছা বলো তো এই যে ক খ গ, এইটা দ্বারা নির্দেশিত চিত্র নিচের কোনটি বুঝাবে বলো তো, একটু আমাকে জানায় দাও তো। বলতো এটা দ্বারা নির্দেশিত চিত্র, এই প্রশ্নটা, এই যে দুইটা টাইপের প্রশ্ন দেখালাম না, একটা হচ্ছে প্রশ্ন চিত্র থাকবে নিচে, ওই চিত্র অনুযায়ী কোনটা কারেক্ট সেটা বের করতে বলবে, আর একটা হচ্ছে এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ দ্বারা নিচের কোন চিত্রটা কারেক্ট সেটা বের করতে বলবে। আচ্ছা তোমরা একটু বুঝে শুনে বলার চেষ্টা করো যে এখানে কোনটা কারেক্ট। সবই কিন্তু অ্যারোর বিষয়, ঠিক আছে? অ্যারোটা কিন্তু ইম্পর্টেন্ট, ত্রিভুজ সূত্রে কিন্তু অ্যারোটা ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা তারপরে সঞ্জিতা বলতেছে যে, সানজিদা বলতেছে যে খ নম্বর, হ্যাঁ খ নম্বর বলতেছে, সানজিদা বলতেছে খ নম্বর। ওকে। সাবির বলতেছে খ, নাসির বলতেছে বি, খ নম্বর। আচ্ছা অনেকে বলতেছে খ নম্বর, ঠিক আছে ঠিক আছে, বলো বাকিরা কি বুঝতে পারো নাই? দেখো আচ্ছা এখানে এই যে দেখো আমি বলছিলাম কি, আমি কি বলছিলাম, ইকুয়েশনের এক পাশে যেগুলো আছে সেগুলা চিহ্ন একই দিকে থাকা লাগবে, আর যেগুলো অপর পাশে থাকবে সেগুলা চিহ্ন থাকা লাগবে উল্টা উল্টা দিকে। এইটাই তো কথা নাকি? দেখো তো পি আর কিউ এর চিহ্ন একই দিকে আছে কোন জায়গায়? এখানে কি পি আর কিউ এর চিত্র একই দিকে আছে? দেখো এটা এইদিকে আছে, পি আর কিউ আছে, এটা এইদিকে হওয়ার কথা ছিল, কিন্তু এটা উল্টো দিকে আছে, তাই এটা কারেক্ট না। আচ্ছা পি আর কিউ এর চিত্র একই দিকে থাকা লাগবে, পি আর কিউ এর অ্যারোটা একই দিকে থাকা লাগবে, কিউ এর আর এর অ্যারোটা বিপরীত দিকে থাকা লাগবে। তাহলে পি এ কিউ এর অ্যারো একই দিকে আছে কোন দিকে? দেখো যে পি এই দিকে আছে, কিউটাও এই দিকে আছে, এটা একই দিকে আছে, আরটা কিন্তু তার বিপরীতে আছে, তার মানে এইটাই কারেক্ট, এইটাই কারেক্ট। এটাও কারেক্ট না, কারণ দেখো পি আর কিউ এর অ্যারো একদিকে,
পি আর কিউ এর এই যে পি আর কিউ এর এরো একদিকে কিন্তু ইজ ইকুয়াল টু অপর পাশে আছে আর, তার মানে আর এর এরো উল্টো দিকে থাকা লাগবে। এটা কিন্তু সেটা নাই, তার মানে এটা কারেক্ট না, কারেক্ট উইল বি খ। বুঝতে পারছি? এই এখন আমাকে বলো, সবকিছু কি ক্লিয়ার? সবকিছু কি ক্লিয়ার কিনা বলো, সবকিছু কি ক্লিয়ার? আজকে ত্রিভুজ সূত্র যেটা বুঝাইলাম অল ক্লিয়ার কিনা আমাকে একটু লিখে দাও তো, অল ক্লিয়ার কিনা। ইনশাল্লাহ আগামী ক্লাসে আগামী আগামী আমি ফিজিক্সের ক্লাস নেক্সট নিব হচ্ছে তোমার হলো আমি জানাই দিব সেই দিন ইনশাল্লাহ। তো আমি বলি তোমার আজকে কি বার ছিল? আজকে হচ্ছে আমাদের শুক্রবার। শুক্রবার। ইনশাল্লাহ আগামী রোববার দিন, ওকে, আগামী রোববার দিন আমি ফিজিক্সের আবার ক্লাস নিব, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র নিয়ে ক্লাস নিব। ওই দিন সামান্তরিক সূত্রটা টোটালি ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো।